রাত 12টার সময় বাহিরে বের হওয়ার ভূত শুধু তোমার মাথায় আসতে পারে। খুব বিরক্তকর হয়ে যাচ্ছ দিন দিন, শুধু শুধু ঘুমটা মাটি করলে। এসব বলে রাগেই দাঁত কিরমির করছে রিয়াসা। এসব দেখে হেসে যাচ্ছে অনি। কেন উকিল সাহেবা, আমাকে আর ভালো লাগছে না? তুমি কিন্তু মাকে কথা দিয়েছিলে আমায় দেখে রাখবে। এটা বলে অনি আবারও হাসল। সেটাই ভুল ছিল, কেন যে আম্মু আমাকে তো কঠিন দায়িত্ব দিয়ে গেল। আমার আম্মুর দায়িত্ব তুমি নিবে না, এটা কিভাবে হয় রে? রিয়াসা বুঝতে পারে অনির মন খারাপ হয়ে গেছে, তাই সে তখনই কথা ঘোরায়। অনেক কষ্টে সে তাকে এই ট্রমা থেকে বের করেছে। সে চায় না অনি আর কোনো কষ্ট পাক। আমার এখন বেশ ভালো লাগছে, আর তোমার সাথে রাতের লং ড্রাইভ সত্যি অসাধারণ। তবে গাড়ি আস্তে চালাবে। ওকে মাই ডিয়ার উকিল বউ। ওহ, কতবার বলেছি উকিল বলবে না। আমি ওকালতি পড়ছি, এখনো উকিল হইনি। হবে তো একদিন, তাই আগে থেকেই প্র্যাকটিস করছি আর কি। তোমাকে কিছু বলে লাভ নেই। রিয়াসার অনি 3 বছরের বিবাহিত জীবন তাদের। দুইজন দুই মেরুর মানুষ এক ছাদের তলায় দুজন কিভাবে এলো, সেটাই একটা গল্পের মতো। অনির বাবা মা দুজনেই ডাক্তার, তাদের একমাত্র ছেলে অনি। ডাক্তারদের জীবনে সময়ের খুব অভাব বলে তারা সেকেন্ড অনেকেই অনেক ভালোভাবে মানুষ করেছে। তাদের ইচ্ছে ছিল তার ছেলেও ডাক্তার হবে, তবে অনির এই ইচ্ছে কখনো হয়নি। সে গায়ক হতে চেয়েছে, তাই সে গানটাকেই বেছে নেয়। বাবা মাও কোনো আপত্তি করেনি, তাদের ছেলের খুশির কাছেই সব তুচ্ছ। রিয়াসা ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হয়েছে, বাবা মাকে কোনোদিনও দেখেনি। তারা বেঁচে আছে কি না সে জানে না, চুপচাপ থাকে। সবাই তাকে খুব ভালোবাসে। সে একটা হেতিম মেয়ে, বিয়ের পর সেটা তার কখনো মনে হয়নি। 3 বছর আগে অনির একটা কলেজে কনসার্ট হওয়ার কথা রয়েছে। সে খুব লেজি পারসন। তার মা হাসনাইন এরকম সকাল সকাল এসে ছেলের দরজায় কড়া নাড়তে থাকে। ওঠ বাবা, এখন 10টা বাজে। কতবার ফোন করেছি তোকে? আমাকে ক্লিনিক থেকে আসতে হলো, সকালে অপারেশন ছিল বলে চলে যাই। এখন উঠে শেষ করে এসেছি। আমার খিদে পেয়েছে বাবা, ওঠো। এটা আমাদের ছেলে হলো কিভাবে বলতে পারো? হয়তো হসপিটালে বদলে গেছিল। আমি ওই হসপিটালের ওপর মামলা করব, আমার ছেলেকে ফিরিয়ে আনবো। ঠিক বলেছ, করাই উচিত। তোমার বাবার তৈরি ক্লিনিক, যেটার মালিকানাধীন এখন তোমার হাতে, সেটার উপর মামলা করে দাও। তাহলে জেলের ভাত তুমিই খাও। ওহ, তোমাদের নিয়ে আর পারি না। বাবা, তুই যার ছেলে হও এবার ওঠ, না হলে তোমার মা নাস্তা খেতে দিবে না। অনি দরজা খুলে চেঁচিয়ে বলে। আমি সত্যি তোমাদের ছেলে না, নিজের ছেলে হলে এমন শত্রুর মতো ব্যবহার করতে না, আমাকে শান্তিতে ঘুমাতে দিতে। তোর তো 11টার সময় কনসার্ট আছে। হেনা বলল, এই অনিক জাহিদ লেট করা পাবলিক, সেটা সবাই জানে, তাই রিল্যাক্স। আর কত বকবক করবে, চলো টেবিলে। জাহিদ সাহেব যেন হাঁপ ছেড়ে বাঁচল। এখন সে খাবার পাবে। আসলে তারা তাদের ছেলেকে ছাড়া খায় না, সেজন্যই তারা অনেকে এভাবে ডাকাডাকি করে। এদিকে কলেজের সবাই বেশ খুশি, তাদের প্রিয় শিল্পী আসবে, বিশেষ করে মেয়েরা। কত রং চং ময়দা মেখে এসেছে সবাই। এসব দেখে রিয়াসা বেশ হাসছে। আচ্ছা, তোদের কি মনে হয় ওই গায়ক তোদের দেখবে? ওর কি মেয়ের অভাব আছে? তুলি বলল, অনির অনেক পাগল ফ্যান আছে, তবে ওর কোনো বিশেষ কেউ জীবনে আসেনি। সে অনেক ইন্টারভিউতেই বলেছে। তোরাও পাগল। তার জীবনে কেউ না থাকলে কি তোদের এসে মালা পরাবে? শোন, এসব সেলিব্রিটিরা কখনো সত্যিকারের ভালোবাসা বোঝে না, তাই এসব বাদ দে। তোদের প্রোগ্রামের জন্য আমাকেও আসতে হলো, ভালো লাগছে না আমার। এদিকে অনেক জাহিদ প্রায় আধ ঘন্টা লেট করে এসেছে। একটা কালো গাড়ি কলেজের গেটে থামতেই সবাই হুল্লাস শুরু করে, কারণ অনেক সব সময় কালো গাড়িতেই চড়ে। ওকে দেখে মেয়েরা তো ফিদা। যাকে টিভিতে দেখে তাকে এমন সামনাসামনি দেখে কেউ কেউ তো মাথা ঘুরে পড়ে গেল। এসব দেখে রিয়াসা হাসবি না কাঁদবি বুঝতেই পারছে না। তুলে হা করে দেখছি অনেকে। একটা গিটার নিয়ে সোজা স্টেজে গেছে। হাই সিকিউরিটি আছে, পুলিশও আছে, সেলিব্রিটি বলে কথা। চোখ দিয়ে গিলে খাবি নাকি? মুখ দিয়ে তো পাবো না, তাই এটাই সান্ত্বনা। রিয়াসা যেন কিছু একটা বলবে, সে সময় সবাইকে বসার জন্য বলা হলো। সবাই উত্তেজিত, তবুও বসল। তুলির ভাই ভলেন্টিয়ার হওয়ায় ওরা একেবারে সামনে সিট পেয়েছে। কলেজের বার্ষিক প্রোগ্রাম একটু জম্পেশ করেই করে। কিছুদিন পর রিয়াসার ইন্টারমিডিয়েট পরীক্ষা, তারপর বের হয়ে যাবে, সেজন্যই সে প্রোগ্রামে এসেছে। তা না হলে এত সরগম জায়গায় সে যায় না। নিজেকে আড়ালে রাখতেই ভালোবাসে।
অনি গান শুরু করে। সবাই সেই গানে মাতোয়ারা। চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নও। রিয়াসা বলে, গান শুনলেই বোঝা যায় ছেলেটা রোমিও প্লেবয় টাইপ। ওকে নিয়ে সবাই ছাগলের মতো লাফাচ্ছে। খুব বিরক্তি মুখে বসে আছে। অনি গান করলেও সামনে সে মেয়ের দিকে তার নজর ঠিক গেছে, কারণ সবাই অস্থিরভাবে নাচে ব্যস্ত আর সে একাই বসে আছে। অনেক গান শেষ হলো প্রায় 40 মিনিট পর। সে স্টেজ কাঁপিয়ে দিয়েছে, সবাই হাততালি দিচ্ছে। রিয়াসা সে সময় জায়গা খুঁজছে বের হওয়ার। চেয়ার ছেড়ে সে বের হয়ে যায়। অনি তাকেই ফলো করছে। তাকে যেতে দেখে অনি গান ধরল। মন আজও হচ্ছে রয় তুমি আসবে বলে হৃদয়, কেন অভিমান করে চলে গেলে তুমি, এ ব্যথা প্রাণে না হিসয়। রিয়াসা চমকে যায়। হনি থেকে তাকায়, এই চোখ দুটো তার দিকেই চেয়ে আছে। হনি বলে ওঠে, এই যে মিস নীলপরি, তোমাকেই বলছি, আমি যে তোমাকেই খুঁজছি। রিয়াসা সেখান থেকে হনহন করে চলে যায়। সবাই পেয়ে অবাক হয়। সাংবাদিকরা তাকে ঘিরে ধরতে যায়, কিন্তু সে রীতিমতো পালিয়ে যায়। মনে হচ্ছে সে চুরি করে পালাচ্ছে। হনি বলে, যত দূরই যাও না কেন, আসবে তো সেই আমারই ঘরে। প্রোগ্রাম শেষে সাংবাদিকরা বিভিন্ন ভাবে প্রশ্ন করে সে তাকে কিভাবে চেনে, কতদিনের রিলেশন। হনি তাদের কথায় পাত্তা না দিয়ে গাড়িতে চলে আসে। শাহিন, গাড়ি জোরে চালাও, আমি বাসায় যাব, ঘুম প্রয়োজন। জি স্যার। আজকে একটু বাড়াবাড়ি হয়ে গেল না স্যার? এভাবে মেয়েটাকে ডাকলেন যে? ওকে বউ, করবো তাই। কি বলছেন স্যার? বড় ম্যাডাম খুব রাগ করবে এই নিউজ দেখে। শাহিন রিল্যাক্স, বাবা সব সামনে নিবে। হনহন করে ক্লিনিকে ঢুকছে হীরা। নার্স, ম্যাম কি রুমে আছে? জি। আন্টি উনি কি করছে জানেন? মাত্র ওটি থেকে আসলাম, মাথা খেও না আমার। আন্টি ও একটা মেয়েকে ডেকেছে কনসার্টের মধ্যে, তো বলেছে তোমাকেই খুঁজছি। ছেলে আমার বউ পেয়ে গেছে হয়তো। এসব কি বলছেন? আপনি বলেছিলেন ওর সাথে আমার বিয়ে দিবেন। হ্যাঁ বলেছিলাম, তবে আর একটা কথা বলেছিলাম, তোমার মনে হয় নেই? আবার বলছি শোনো, অনি তাকেই বিয়ে করবে যাকে সে চাইবে। ও যদি তোমাকে চায় তাহলে তুমিই হবে, আর যদি অন্য কাউকে থাকে তাহলে অন্য কেউ হবে। দেখো, তুমি আমার ফ্রেন্ডের মেয়ে, আমি জানি তুমি অনিকে ভালোবাসো। তুমি জানো অনি ডাক্তার বউ নেবে না, তাই তোমার মা চাইলেও তুমি ড্যান্সার হয়েছো। তবে অনি যদি না চায় তাহলে আমার কিচ্ছু বলার নেই। হীরা আর কিছু বলে না, সেখান থেকে চলে যায়। রাতে খাবার টেবিলে অনি 30 মিনিট লেট। আসার পর থেকেই ঘুমাচ্ছে। এখন উঠে ফ্রেশ হয়ে আসলো। আম্মু আম্মু জানো, কনসার্টের পর এত ঘুম পায় তোমাকে কি আর বলবো। হিনা রাগে কিটমিট করে বলল, জানি আমি। ওহ, তুমি জানো? আমি ভাবলাম জানো না। অনি মেয়েটা কে? এখন না, এই বিষয়টা শুনতে চাই না। তবে আমি বলতে চাই মা, মেয়েটাকে ওই কলেজেরই হবে, হেভি দেখতে। সব থেকে বড় কথা, ও আমাকে পছন্দ করে না। মানে কি? আমার ছেলেকে ইগনোর করে? এমন মেয়ে আমি চাই না। আমি চাই মা, শুধু সরকারি দল থাকলেই হবে না, বিরোধী দলেরও প্রয়োজন, তবে খেলা হবে। বাবা তুমি কি সিরিয়াস? ওই মেয়েকেই বিয়ে করবে? ওহ বাবা, তুমিও? আমি কি এত লুচু নাকি রোজ রোজ প্রেমে পড়ব? তাছাড়া আমার মতো অলস বাবার প্রেমে পড়ার মতো পরিশ্রম করতে পারবে না। তুমি কালকেই মেয়েটার খোঁজ নাও, তবে চুপি চুপি, বিষয়টা এখন গোপন থাক। কেন জানি না, তাকে দেখে মনে হয়েছে জীবনের পূর্ণতা তাকে পেলেই হবে। খুব সাধারণ একটা মেয়ে, মুখে হাসি দেখতে পাইনি তার, তবুও আমি ঘায়েল। হেনা আর জাহিদ আর কিছু বলে না, তার ছেলে নাছরবান্দা, তাই এই বিষয়ে তারা আর কথা বাড়ায় না। শাহিন, তুই কালকে ওই কলেজে গিয়ে খোঁজ নে মেয়েটাকে। যদি সাংবাদিকরা অনেকে মেয়েটার নাকি খোঁজ পেয়েছে, ও নাকি এতিম, হোস্টেলে থাকে, কত গুজব। একবার তুই নিজে গিয়ে তদন্ত কর। জি বড় স্যার। ঘটনা যদি সত্যি হতো তাহলে আমাকে ভাবতে হবে বিয়ে হবে আমার ছেলের, তাও আবার কোনো চালচুলোহীন মেয়ের সাথে। বিয়ে কোনো ছেলে খেলা না। তাছাড়া এত বড় সিদ্ধান্ত কেউ হুট করে নেয় না। তোমার বাবার সব ছিল, তবুও তাকে বিয়ে করতে আমি অনেক ভেবেছি। আম্মু, সবার চিন্তাধারা এক হয় না। আমি তোমার মতে করে ভাবি না। যাকে জীবনে চাই সে আমার জীবনে আলো হয়ে থাকবে, তার অর্থ সম্পদ না। তাই আর ভাবার কিছু নেই, মেয়েটার খোঁজ নাও। তার জীবনে কেউ না থাকলে ও আমার। পরের দিন শাহিন গিয়ে খোঁজ নেয়, জানতে পারে মেয়েটা এতিম। এই ঘটনা সত্যি।
মেয়েটার সাথে কথা বলতে চাইলেই সে রাজি হয় না। পরে সেই কলেজের প্রিন্সিপাল তাকে সেই এতিমখানার পরিচালকের ঠিকানা দেয়। একমাত্র সেই পারবে তাকে রাজি করাতে। তাকে বাবার মতো ভালোবাসে সে। শাহিন ঠিকানা দেখে চিনতে পারে এখানে অনেক ডোনেশন স্যার পাঠায়। তিনি গিয়ে শফিক সাহেবকে সব খুলে বলেন। তিনি খুব খুশি হন, কারণ এই এতিম মেয়েটার একটা ভালো পরিচয় সে মনে প্রাণে চেয়েছে। দুপুরে শফিক সাহেব হোস্টেলে এসেছে। কালকের পর থেকে একবারও রুম থেকে বের হয়নি সে। এরই মধ্যে কয়েকশো অভিশাপ দিছে অনেকে, তাতেও রাগ মিটছে না তার। ওর জন্য তার বদনাম হচ্ছে। এসব বড়লোকের ছেলেরা জীবন নিয়ে খেলার জন্য অসহায় মেয়েদের টার্গেট করে। আমি তার নিশানা, তাছাড়া কিছু না। পরে শফিক সাহেব তাকে কাকু, এসব আমি কিছু জানি না। আমার কোনো দোষ নেই, আর উনি কেন এমন করলেন সেটাও জানি না। আমি জানি মা, তবে তোর কপাল খুলে গেছে। ছেলেটা এক দেখায় তোকে পছন্দ করেছে। গায়ক তোকে বিয়ে করতে চায়। ওরা খুব ভালো পরিবার। তোর পড়াশুনো সব হবে। তারা শুধু তোকে চায়। রিয়াস খুব অবাক হয়, কারণ সে ভেবেছে তাকে নিয়ে মজা করেছে। কিন্তু এসব কি? কি বলছেন কাকু? তারা কই আর আমি কই? এটা অসম্ভব। আজ ভালো লাগছে, কাল ফেলে দিবে। এদের মতো সেলিব্রিটিরা কখনো সংসার কি জানে না। ওর বাবা মাকে চিনি, ওরা ভালো মানুষ। এখানে অনেক ডোনেশন দেয় তারা। সেটাই তো, যাদের দয়ায় বেঁচে আছি তাদের বাড়ির সদস্য হওয়া কি সম্ভব? আমাকে ক্ষমা করুন, আমি কোনো বড় লোকের ঘরের শোপিস হতে চাই না। আমাকে ভরসা করিস না? কি বলছেন কাকু? আপনি তো সব। তাহলে মেনে নে। ঠিক আছে, তবে একটা শর্ত, আমি তার বাবা মায়ের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আমি ওদের বলছি। আশা করি ওরা রাজি হবে। শফিক সাহেব শাহিনকে সব খুলে বলে। শাহিন সব শুনে গাড়ি নিয়ে বের হয়ে যায়। সোজা ক্লিনিকে আসে। এসে জাহেদ সাহেব এর চেম্বারে চলে যায়। স্যার আসবো? আয়। স্যার, কথা হয়েছে, তবে ঘটনা সত্যি। মেয়েটা এতিমখানাতেই বড় হয়েছে। আশার আলোতে সে বড় হয়। জাহেদ একটু চমকায়। হেনা এটা মানবে না, তার ছেলের বউয়ের কোনো পরিচয় নেই, এটা মানা কঠিন। একটা বিষয়ে ও আপনাদের সাথে কথা বলবে, মানে আপনি আর বড় ম্যাডাম। কেন? কারণ হয়তো সে ভরসা পাচ্ছে না। খুব মুশকিল। আচ্ছা, অনেকে বলেছিস? জি স্যার, ফোনে বলেছি। কি বললো শুনি? কিছুক্ষণ আগের ঘটনা। শাহিন বের হয়ে অনেকে ফোন দেয়। স্যার, মেয়েটা এতিম। শাহিন, আচ্ছা আমায় বিয়ে করলে মেয়েটা কি পাবে? মানে স্যার, মোটা মাথা তোমার। আমাকে বিয়ে করলে সে আমার মতো ড্রেসিং জামাই পাবে। আমার বাবা মা ওর বাবা মা হবে। ও কি তখন এতিম থাকবে? তাছাড়া বিয়ের পর তোমার মতো সহযোগী পাবে। আজ থেকে তুমি তার কাজে নিযুক্ত হলে। কি বলছেন স্যার? আমার বউয়ের সিকিউরিটি তোমার শাহিন। এখন বিশ্বস্ত কাউকে পাওয়া কঠিন। আমি তোমারটা খুঁজে নিব, তুমি তাকে দেখো। জাহেদ সব শুনে বলল, হেনা কি মানবে? না মানলে বিরোধী দল হয়ে থাকবে। অনি স্যার বলেছে আপনিও নাকি তার দলে। এই ছেলে আমায় ডোবাবে। হেনা সব শুনে নিজেকে সামলাতে পারছে না। কি করে এমন মেয়ের সাথেই তার ছেলের বিয়ে দেবে সে? কিন্তু অনির জিদ বড্ড, তাই তাদের কিচ্ছু করার নেই। অনি তার বাবা মাকে দেখা করতে বলেছে। যে পুরো রেস্টুরেন্ট বুক করেছে। আজকে এই সন্ধ্যায় তারা দেখা করবে। হেনা কি বলবে কি করবে বুঝতেই পারছে না। হঠাৎ বলল যে এই বিয়েটা খুব গোপনে হবে, কেউ জানবে না, কারণ তার ছেলের বউ নিয়ে সবাই হাসাহাসি করবে, সেটা সে চায় না। হনি বলল, আমি রাইট। আমিও এত ঘটা করে বিয়ে করতে চাই না। এত খরচ করে লাভ কি? কাজী ডেকে বিয়ে পড়াই দাও, খতম। হেনা তার ছেলের কথা শুনে রেগে আগুন। কত শখ ছিল তার, কত আয়োজন করবে, সব জলে গেল। এদিকে রিয়াসায় রেডি হয় খুব সাধারণভাবে। মন ভালো নেই তার, কি হবে ভেবেই পায় না। হয়তো এটাই তার ভাগ্য, কেউ কিচ্ছু জানে না। শাহিন এসেছে তাকে নিতে। সে বলল সে রিক্সা করে চলে যাবে, তবে শাহিন শুনল না, তাকে নিয়েই গেল। হেনা একটা হীরের আংটি এনেছে, সব ঠিক মনে হলে পড়াবে। রিয়াসা আগে এসেছে, কেউ নেই এখানে স্টাফ ছাড়া। শাহিন বাইরে দাঁড়িয়ে আছে। আজকে জীবন কোন দিকে মন নেয় রিয়াসার, সেটাই দেখার। 10 মিনিট পর জাহেদ সাহেব আর হেনা বেগম এসে ঢুকলেন। শাহিন সালাম দিয়ে তাদের ভেতরে নিয়ে গেল। রিয়াসা তাদের দেখি কাঁপাকাঁপি শুরু করেছে। ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। হেনা বেগম সেটা বুঝতে পারল। রিয়াসা তাদের সালাম দিল। হেনা তাকে বসতে বলল।
গ্লাসের পানি এগিয়ে দিয়ে বলল, ভয় নেই, আমরা তোমাকে বকতে আসিনি, নিজের মেয়ে করে নিতে এসেছি। হেনা বেগম রিয়াসাকে দেখেই তার উপর যেন এক মায়া পড়ে গেছে। এত সুন্দর একটা মেয়ে তার কেউ নেই, ভাবতেই বুক কাঁপছে তার। রিয়াসার চোখে পানি। কেউ তাকে মেয়ে বলেছে। জায়েদ সাহেব খুশি হয় যে হেনা এক দেখায় মেয়েটাকে মেনে নিয়েছে, হওয়ারই কথা। রিয়াসা খুব মায়াবী সুন্দরী, হেতিম বলে হেনার সমস্যা থাকলেও এখন সে খুশি। আমি কোনোভাবে কি আপনার ছেলের যোগ্য? যোগ্য বলেই তো এত মেয়ের মাঝে তুমি তার চোখে তোমার দিকে ঘুরিয়েছো। রিয়াসা লজ্জা পেল, আবার বলল, আমি আসলে বুঝতে পারছি না, সব স্বপ্নের মতো লাগছে। স্বপ্ন নয়, সত্যি। কাল তৈরি থেকো, সকালে শাহিন তোমাকে নিয়ে আসবে। আমি বাসাতে কাউকে না জানিয়েই তোমাদের বিয়ে দিতে চাই। মিডিয়ার লোকজন এটা নিয়ে মাতামাতি করবে, সেটা সহ্য হবে না আমার। রিয়াসা একটু স্বস্তি পায়। সেও চায় না কেউ জানুক, তার জীবনেও একটা পরিচয় হোক, সেও সেটা চায়। হেনা বেগম সেই আংটিটা বের করে রিয়াসার হাতে পরিয়ে দেয়। রিয়াসা বলে, আন্টি, এত দামি হিরের আমি যোগ্য? জীবনের সবচেয়ে দামি জিনিসটা আমি তোমাকে দিচ্ছি, আর তুমি সামান্য আংটির কথা বলছো? শোনো, আমার জীবনে আমার ছেলে, ওর থেকে দামি কিছুই নেই। ওকে সামনে রেখো, ভালোবেসো, যে কোনো পরিস্থিতিতে ওকে বিশ্বাস করবে, কারণ ও কখনো কাউকে ঠকাতে শেখেনি। শাহিন, ওকে রেখে এসো। রিয়াসা রাস্তায় কাঁদতে থাকে। এরা অনেক ভালো মানুষ, এদেরকে ভালো রাখতে হবে। চোখের কান্না যেন থামছেই না। শাহিন যাওয়ার আগে একটা টিস্যু দেয়, বলে, ম্যাম, যা কান্না আছে সব শেষ করুন, কাল থেকে আর কাঁদতে পারবেন না। অনিসার কাউকে কাঁদায় না, শুধু হাসায়। রিয়াসা হাসি মুখে বিদায় নিল। রিয়াসা রুমে ঢুকতেই তুলি চেপে ধরে। বল এবার কোথায় গিয়েছিলি? রিয়াসা তাকে আংটি দেখায়। এটা কোথায় পাইলি তুই? অনিমা দিয়েছে, কাল আমার বিয়ে। তুলি তো শকড, কি বলবে বুঝতেই পারছে না। মানে কি? কার সাথে? অনি? রিয়েলি? ইয়েস। কেন রে, আমি এতিম বলি কি ভালো বর পাবো না? এই শোন, তুই যে এতিম এটা শুধু তুই বলিস, আমরা কখনো মনে করি না। আমার ক্রাশ তোর বর, একটু ফাপড় লাগছে এই যা। কাল সকালেই চলে যাব, তোদের খুব মিস করব। আমিও খুব মিস করব। তুই কলেজে আসবি তো? অবশ্যই। সেই রাতে আর রিয়াসার ঘুম হয় না। কাল থেকে সেই রিয়াসা জাহিদ কত বড় বংশের বউ হবে, এত সুখ কি তার কপালে ছিল। দেখো জুলেখা, অনি আমার ছেলে হলেও ওকে বেশি সময় তুমি দিয়েছো। তুমি আর আসিম ভাই ছাড়া আমার সত্যিই অচল। আজ আসিম ভাই নেই, তাই ছেলের বিয়ের দায়িত্ব তোমার। যদিও আমরা কাউকে বলিনি, তবুও আমার হসপিটালের কিছু লোক আসবে, আর কিছু ক্লোজ মানুষ। আফামনি আর শাহিনকে তো আপনি আলাদা ভাবেননি, আমি কেন ভাববো? কত পড়ালেখা করাইছেন, পলাডা শিক্ষিত হওয়া। অনি বাবার সাথে পিএস হিসেবে থাকে, কত কিছুর পরও মাইনে দেন। আর কি চাই জীবনে? হেনা মুচকি এসে চলে যায়। অনি এখনো ঘুমাচ্ছে। কে বলবে হাঁস তার বিয়ে? হেনা আর পারছে না। এবার রিয়াসাকে এই সব সামলাতে হবে। এদিকে শাহিন রিয়াসাকে নিতে গেছে, সে তুলিকেও সাথে নিচ্ছে। সেটা আগেই বলে রাখছিল হেনা বেগমকে। সকাল 10টার সময় হনি উঠে। আম্মু, আজ আমার বিয়ে, আর আজ আমায় একটু তাড়াতাড়ি ডাকবে না? হেনা কিছু বলে না। হনি আবার বলে, রি এসেছে? এবার একটু বড় হও, অনেক দেখেছি তোমায়। রিয়াসা রেডি, কাজে বসে আছে, আর তুমি ব্রাশটাও করনি। সময়ের মূল্য কবে বুঝবে? আমি একটু রিয়াসাকে দেখতে আসছি। হেনা কিছু বলতে যাবে তার আগেই ওর প্রস্থান। না, এই ছেলেকে নিয়ে আর পারছি না। লাল বেনারসি পরে নববধূ সাজে যেন এক অপ্সরা। হনি চমকে যায়। লাল নীল সবেতেই তুমি অপসরা রিয়াসা। খুব লজ্জা পায়, আবার ওকে দেখে হাসিও পায়। এখানে এসে জুলেখার মুখে সব শুনেছে। সে কত ঘুম কাতরে। তুলি হা করে দেখে, বলে ওঠে, ওয়াও মাই ক্রাশ। তুমি কে? আরে আমি তো একজনকে চেয়েছি, তুমি কেন? ওকে তুমি এনেছো, নিজেই সতীন চাচ্ছ? ও আমার বান্ধবী। যাই হোক, ফান করলাম, ভয় পেও না। 11টার সময় দুজনের বিয়ের কাজ সম্পন্ন হলো। হেনা নীলিকে ফোন করলো। হ্যালো নীলি, কোথায় তুই? আজকে বাসায় আছি। হীরা আছে? সেও আছে। তোরা বাসায় আয়, ছেলের বিয়ে দিলাম, বউ দেখে যা। সরি দোস্ত, কোনো আয়োজন করিনি বলে দাওয়াতও দিইনি। নীলি যেন আকাশ থেকে পড়ল।
ফোন রেখে নীলি ভাবছে কীভাবে কি হলো। হেনা এভাবে একমাত্র ছেলের বিয়ে দিল। যাই হোক, সুখে থাকুক। কিছুটা খারাপ লাগছে তার, কেননা হীরার সাথে অনির বিয়ে হোক সেটা সে চেয়েছিল। কি হয়েছে মম? অনির বিয়ে হয়েছে আজকে। ও, এই ব্যাপার। তুমি একটু অবাক মনে হচ্ছে। কেন, তুমি হওনি? না তো, আমি কাল রাতেই জেনেছি। উনি ফোনে বলেছে। শোনো মম, আমি ওনকে পছন্দ করলেও অনি কখনোই আমাকে পাত্তা দেয়নি। সেসব সময় নিজেকে নিয়ে অন্যভাবে চিন্তা করে। ওর কাজগুলো ইউনিক, এজন্য ওকে বেশি ভালো লাগে। আজ ও কোনো কোটিপতির কোনো মেয়ে নয়, একটা এতিম মেয়েকে বিয়ে করেছে। কেন জানো? কারণ সে মেয়েটাও ইউনিক। সব মেয়ে অনেক চাহিদার জন্য পাগল হলেও এই মেয়েটার তাকে পাত্তা দেয়নি, তাই তার পিছু পিছু ঘুর ঘুর না করে নিজের ঘরের বউ করে নিছে। এখন থেকে সেই তার চোখের সামনে থাকবে। ভাবতে পারো মম, অনেক কিন্তু জিনিয়াস। তোকে এসব অনেক বলেছে? কাল রাতে। ওর বাবা মা আমার খুব ক্লোজ ছিল, আমরা একই মেডিকেল কলেজে পড়তাম। ওর বাবা মাও অনেক ইউনিক। হেনা আন্টি আসলেই অনেক সুইট। তুমি কি বউ দেখতে যাবে? না মা, তুমি যেতে পারো। আমার ক্লিনিকে যেতে হবে 3টার সময়, এখন একটু রেস্ট নিব। ওকে। এর মধ্যে হীরা এসেছে। হীরাশাকে কত খুঁটিয়ে দেখছে। দুপুরে খাবার টেবিলে বসে আছে সবাই, হীরাও আছে। আম্মু, এখন আমার একটু ঘুমানো দরকার, রাত জাগতে হবে তো। এটা শুনে সবাই একটু আনইজি ফিল করছে। হীরা হাসছে। হীরাশা নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। জাহিদ সাহেব চুপ, কোনো রিয়েকশন নেই তার। হিনা বেগম কি বলবে হয়তো ভাবছে। সব মিলিয়ে একটা অস্বাভাবিক পরিবেশ। তোমরা এমনভাবে রিয়েক্ট করছো কেন? আজকে রিয়াসের সাথে আমার অনেক কথা আছে, আমি সেটা বলতে চাই। তাই এখন ঘুমালে সেগুলো রাতে বলতে সুবিধা হবে। তোমরা দেখছি ভীষণ নেগেটিভ মাইন্ডের লোক। জাহিদ সাহেব উঠে দাঁড়ালো। সে বলল, আমাকে ক্লিনিক যেতে হবে, একটা ওটি আছে। সত্যি আন্টি, তোমরা ভীষণ প্রফেশনাল। ছেলের বিয়েতেও তোমরা কাজ অফ করোনি। এটা আমাদের দায়িত্ব মা। তুমি হয়তো জানো না, আমি আমার বিয়ের দিনেও ওটি করেছি। হীরাশা সব শুনছে। এবারে মানুষগুলোর মতো তাকেও যোগ্য হতে হবে। রাত 10টা রিয়াশা সব গহনা খুলে ফ্রেশ হয়। এরকম একটা বাসায় তার একটু আনইজি লাগছে, তাই শাড়ি ছেড়ে একটা সালোয়ার কামিজ পরে। তার জন্য সব কিছু রেডি ছিল। একদিনের মধ্যে তারা সব গুছিয়ে ফেলেছে। তার জন্য এত শপিং করেছে ভাবতেই অবাক। হনি ঘরে প্রবেশ করে। এত সিম্পল ছেলেটা একটা ট্রাউজার একটা কালো টি শার্ট পরে আছে, চোখে তার অনেক ঘুম। হনি ঢুকতেই রিয়াশা সালাম দিল। হনি সরে যায়। কি করছো? এসবের প্রয়োজন নেই, তুমি বসো, আমি তো তোমার হাত ধরতে পারি। রিয়াশা একটু অবাকই হয়। চাইলেই সে হাত ধরতে পারে, তবে অনুমতি নেওয়ার বিষয়টা তার খুব ভালো লাগলো। সে তার হাত বাড়িয়ে দেয়। হনি তার হাত ধরে বলে, আমার চোখে তাকাও। রিয়াশা বেশ লজ্জা পায়, তবুও তাকায়। তোমাকে ভালোবাসি বলবো না, শুধু বলবো ভালোবেসো। তোমাকে কাছে ডেকো না, শুধু বলবো কাছে ডাকো। তোমাকে আমি ছুঁয়ে দেখবো না, শুধু বলবো ছুঁয়ে দাও আমায়। কখনো নিজেকে একা মনে করো না, চলার পথে তোমার সাথে আমি থাকবো আজীবন। শোনো, আমার খুব ঘুম পাচ্ছে, বাই, সকালে কথা হবে। রিয়াশা হতাশ হয়। এটা কেমন কথা? সে এভাবে শুয়ে গেল কেন? হঠাৎ তার মনে হলো সে বলেছে আমি কাছে ডাকবো না, তুমি ডাকবে আমায়। রিয়াশা তার কাছে যায়, তার বুকে মাথা রাখে। হনি একটু হাসে। বুদ্ধিমান মেয়ে বলে বুকে টেনে নেয়। হারিয়ে যায় ভালোবাসার জোয়ারে একজোড়া কপত কপতি বর্তমান। রিয়াশা যেন এক ঘোরের মধ্যে ছিল। সময় অনেকটাই চলে গেছে। অনেক। আমরা কোথায় যাচ্ছি? আমরা শহরের অনেক বাইরে, প্রায় 1.5 ঘন্টা চলে গেছে। জায়গাটা এত নির্জন কেন? তুমি কোথায় এলে? রিল্যাক্স। রিয়াশা আর কিচ্ছু বলে না। এই ছেলে মানুষই দেখে সে অভ্যস্ত। কি আর করার, বসে থাকে চুপচাপ। প্রায় 20 মিনিট যাওয়ার পর রিয়াশা বলে, আসলে আমরা কোথায় যাচ্ছি? আসলে আর 20 মিনিট গেলেই একটা রিসোর্ট আছে, আমরা রাতে ওখানেই থাকবো। কি বলছো? জুলেখা আন্টি চিন্তা করবে। আমরা গিয়ে ফোন করব। এভাবে না বলে বাসা থেকে আনলা কেন? তুমি একটু চুপ থাকো, ড্রাইভ করছি, কখন কি হয় বলা মুশকিল। অনেক কথাটা শেষ হতেই সামনে একটা বড় ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয়। হনি গাড়ি ব্রেক করলেই গিয়ে ধাক্কা খায় গাছের সাথে। সে কন্ট্রোল করে নিলেও রিয়াশার সামনে গ্লাসে ধাক্কা খায়। সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায়। হনিও চোট পায় কপালে।
তবে সে হুঁশ হারায়নি। অনি রিয়াসাকে দেখে ভয় পেয়ে যায়, ওকে কোলে করে নামিয়ে পাগলের মতো হেল্প চায়। রক্ত পড়ছে অনেক। সেই সময় তার ফোনটা বের করে দেখে নেটওয়ার্ক নেই। সে রিয়াসাকে কোলে নিয়ে সামনে এগিয়ে যায়। হঠাৎ সামনে একটা পেট্রোল পাম্প দেখতে পায়। সে আসার আলো পায়। ওখানে দুটো ছেলে ছিল, তাদের কাছে হেল্প চায়। এদিকে হসপিটাল আছে কিনা জানতে চায়। তারা ভাবলেশহীনভাবে দেখে, কিচ্ছু বলে না। হনি অবাক হয়, তারা যেন কিছু শুনতেই পায়নি। এ সময় হঠাৎ একজন লোক কোথা থেকে যেন তার সামনে চলে আসে। হনিকে বলে সামনে একটা বাসা আছে, যেটা একজন ডক্টরের বাসা, আপনারা চাইলেই সেখানে যেতে পারেন, উনি খুব ভালো ডাক্তার। হনি সেটা শুনে লোকটার কাছে মিনতি করে নিয়ে যাওয়ার জন্য। সে তার পিছু পিছু যেতে বলে। অনি ওকে অনুসরণ করে চলতে থাকে। 3 মিনিট পরই সেই বাসায় আসে। লোকটা বলে চলে যায়, নিজেই যান ওখানে, আমি ঢুকতে পারবো না। কেন? এটা কি? সব প্রশ্নের উত্তর হয় না। হেই বলে সে আবার হাঁটা শুরু করে। হনি তাকে ডাকলেও সে আর সাড়া দেয় না। রিয়াসার এখনো সেন্স আসেনি, তাই সে বাধ্য হয়ে একাই চলে যায় সেই বাসায়। অনেকে কলিং বেল বাজায়। এত রাতে তার ভয় হচ্ছে, তবুও সে তার রিয়ের জন্য সব করবে। মা বাবাকে হারিয়েছে, তবে সে তার রিয়েকে হারাবে না। তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো আশাই থাকবে না। সে এসে কলিং বেলে চাপ দেয়। কলিং বেল বাজতে একজন 40-45 বছরের মহিলা দরজা খোলে। এটা কি ডক্টরের বাসা? জি, কেন বলুন তো? রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছি, আমার ওয়াইফের অবস্থা ভালো না, ওকে ডাক্তার দেখানো জরুরি। আসুন, ম্যাডামকে ডেকে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর একটি মেয়ে নামলো। 27-28 বছর বয়সী, বেশ লম্বা, ছোট চুল, দুধে আলতা গায়ের রং, অপরূপা সে। চোখগুলো কেমন জানি লাল, মনে হচ্ছে কত রাত সে ঘুমায়নি। তবুও এত সুন্দর তার মুখশ্রী। তবে অনি তাকে দেখছে না, সে রিকে নিয়ে ভাবছে। মেয়েটি বলে উঠল, হ্যালো, আমি ডক্টর মালিহা, একজন হনি বলল, ডক্টর প্লিজ আমার রিকে বাঁচান, ওর ব্লিডিং হচ্ছে। রিল্যাক্স মিস্টার রনি, আই এম হিয়ার। ওকে ডক্টর। হঠাৎ অনি ভাবছে তার নাম জানলো কিভাবে। আপনি আমার নাম? পানি খান। আপনাকে কে চিনে না বলুন? একজন শিল্পী আপনি। মালিহা নিজে 1 গ্লাস পানি দিল, আর তাকে একটু বাইরে অপেক্ষা করতে বললো। বাসাটায় তার ক্লিনিক, এখানে সব ব্যবস্থা আছে। অনেক বসে ভাবতে লাগলো সেই পুরোনো দিনগুলো, যেখানে সুখের কোনো কমতি ছিল না। অতীত। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রিয়াসা ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিচে আসে। রান্নাঘরে দেখে জুলেখা আর হেনা বেগম আছে। রিয়াসা সালাম দেয়। হেনা দেখে একটু মুচকি হাসে। আমি কি কোনো হেল্প করতে পারি আম্মু? না মা, তুমি নতুন, এই সংসার তোমার। আগে নিজেকে একটু সময় দাও, মানিয়ে নাও, এই সংসার তোমার। আন্টি সব বুঝিয়ে দিবে, ওরা নাস্তা রেডি করবে, আমরা সবাই একসাথে খাবো 9টার মধ্যে। তুমি কি কলেজে যাবে? না মা, সামনে এক্সাম, আমি হোস্টেলে যাব, আমার বই নোট সেগুলি আনতে। তোমায় ভাবতে হবে না, সায়েনকে পাঠিয়ে আনছি আমি। ঠিক আছে। সকাল 9টায় অনি টেবিলে, সবাই বেশ অবাক। বিয়ে করে ছেলের উন্নতি হয়েছে। সব সময় এই সময় উঠবা, তাহলে আমিও আর্লি খাবার পাবো। এইভাবে বললে কাল থেকে 11টায় উঠবো। খাবার টেবিলে কোনো ফাজলামি নয়। তোমার কি কোনো কনসার্ট আছে? বিকেল 5টায় টিভিতে একটা লাইভ প্রোগ্রাম আছে, ভাবছি রিকে নিয়ে যাব। না না, আমি যাব না, আপনি যান। রাতে তো ভালোবাসা দিয়ে সকালেই পর করে দিলে যান। মানে কি? লজ্জায় মরে যায় সে। আমাকে আপনি বলবে না, কাছের মানুষকে আমি খুব আপন ভাবি। আমি তো অপরিচিতদের বলে, আমি তো তোমার আত্মার অংশ। অনেক ঠিক বলেছে, তুমি একে আপনি নয় তুমি করে বলবে। এই না হলে আমার আম্মু। আচ্ছা মা, তুমি কি হতে চাও? মানে তোমার ফিউচার প্ল্যান কি? মানে আব্বু আমার ওকালতি খুব পছন্দ, আমি উকিল হতে চাই। অনেক খিলখিল করে হাসছে। আম্মু জানো, ও কথা বলতে তোতলায়। সে হবে উকিল, তুমি বরং আমার অর্গানাইজার হয়ে যাও, শাহিন একা সামলাতে পারে না। রিয়াসা খুব কষ্ট পায়। অনিতাকে এইভাবে ছোট করে বলল কেন? তুমিও এইভাবে বলছো কেন? এটা কেমন কথা অনি? আমি যে ফান করছি সেটা কি বুঝতে পারোনি আম্মু? কোনো মজা করবেন না যেটা সামনে জনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কি মুশকিল আম্মু, আমি কিন্তু আমার মতো বাচ্চা চাই, ড্যাশিং, ফানি। এরকম কথায় কথায় নেকা কান্না করা মা হলে বাচ্চারাও এমন হবে, তুমি ওকে বুঝিয়ে বলে দাও। রিয়াসা বুঝতে পারে হনি এমনই, কখনো সিরিয়াস নয়, তাই সে আর কিছু বলে না। হনি বলে,
আমার স্টুডিওতে কাজ আছে, তুমি কিন্তু 5টার সময় রেডি থাকবে। রিয়াসা চিন্তা করে কি করবে, পরে ভাবে সে যখন এই পরিবারে এসেছে নিজেকে সেভাবেই রাখবে। কোনো পরিস্থিতি নিয়ে কোনো ভয় থাকবে না তার, সব সে মোকাবেলা করবে। রিয়াসা বসে বসে ভাবছে কি পড়বে সে। ঠিক সে সময় হীরা আসে একটা বিউটিশিয়ানকে নিয়ে এসেছে। অনিক জাহিদের বউ প্রথমবার ক্যামেরাম্যানের সামনে যাবে, তাকে অবশ্যই একটু সাজিয়ে দাও রাখ। প্রায় 4:45টার সময় তারা স্টুডিওতে আসে। সেখানে আগে থেকে অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন, তারাও চেয়ে আছে। অনি সে স্টাইল মেরেই বের হয়ে সবাইকে হাই করে। রিয়াসা একটু পরে অনির হাত ধরে নেমে যায়। সবার ক্যামেরা তার উপর, তবে তার হাসি মুখটা চকচক করছে। কাঁচা হলুদ শাড়ি, মুখে হালকা মেকআপ আর গহরাতে যেন তাকে পরি লাগছে। সবাই তাকে দেখছে। অনি ভেতরে চলে যায়, সে কোনো প্রশ্ন নিতে চায় না এখন। ভেতরে গিয়ে তার সাংবাদিক বন্ধু অয়নকে দেখতে পায়। তাকে দেখে অয়ন দৌড়ে আসে, জড়িয়ে ধরে বন্ধুকে বলে, খুব রেগে আছি তোর ওপর। এভাবে লুকিয়ে বিয়ে করবি ভাবিনি, আবার বিয়ে করে আমার চ্যানেলে সেটা পাবলিশ করবি বলে ফোন করলি, তুই সত্যি আজীব। কি করব, ওকে দেখে বিয়ের ভূত মাথায় চেপে বসলো, আর নামলো না। অয়ন রিয়াসাকে দেখে বলল, বুঝতে পারছি, ভাবি তো মাশাআল্লাহ। নজর দিবি না, একদম জানে মেরে দিব। ওকে দোস্ত, চল। তারা নিজেদের জায়গায় বসে পড়ে। সেখানে উপস্থাপনায় অয়ন নিজে অনেক কাউকে হেলাও করবে না বলেছে। আমাদের মাঝে সবার প্রিয় অনেক জাহিদ এবং তার ওয়াইফ নতুন জীবনের জন্য শুভকামনা। এবার গল্পটা আমাদের বলুন প্লিজ। ধন্যবাদ। আমার জীবনের কোনো গল্প নেই, যা আছে তা সত্যি। আমি বিয়ে করেছি আমার স্বপ্নের অপ্সরা, যাকে জীবনে চেয়েছি। হঠাৎ চলার পথে তার দেখা পেয়েছি, নিজের জীবনের সাথে তাকে জড়িয়েছি। আজ আমি পরিপূর্ণ। রিয়াসা ভাবছে মানুষটা কত সুন্দরভাবে তার ভালোবাসা প্রেজেন্ট করলো। সত্যি আমি ভাগ্যবতী। ভাবি, আপনার কাছে জানতে চাই আপনার পরিচয়। অনি সে সময় রিয়াসার হাতটা ধরে, চোখ দিয়ে তাকে অভয় দেয়। ছোটবেলা থেকে নিজেকে আশার আলো এতিমখানায় দেখেছি। শুনেছি আমার মা নাকি প্রায় 2 বছর বয়সে আমাকে রেখে যান। কেন রেখে গেছে তা জানি না, শুধু জানি তারা আমাকে চায়নি। হয়তো ওখানকার সবাই আমার পরিবার, ওরা সবাই আমাকে ভালোবাসে। সেই সংস্থার মাধ্যমে আমার পড়াশোনা চলছে। আমি এবার ইন্টারমিডিয়েট দিব, ইচ্ছে আছে লয়ার হব, বাকিটা আল্লাহর ভরসা। পরিবার ছাড়া বড় হয়েছি, তবে কাল থেকে নিজেকে আর এতিম মনে হয়নি। মা বাবার ভালোবাসায় আমি শিখত। আর আরেকজন মানুষ যে তার জীবনে আমাকে জায়গা দিয়েছে, আপনাদের সবার প্রিয় শিল্পী অনিক জাহিদ, আমার জীবন সঙ্গী। আপনারা সবাই দোয়া করবেন। অনি নিজেও অবাক হয়, রিয়াসা এইভাবে তার কথা উপস্থাপন করতে পারবে বলে মনে হয়নি তার। তবে সে চমৎকার বলেছে, সে সত্যি তার যোগ্য স্ত্রী। অয়ন হাততালি দেয়, অসাধারণ। এই ক্লিপটা বেশ ভাইরাল হয়, সবাই তাতে প্রশংসা করে। কিছু সমালোচক তো থাকবেই, তারা বলে অনি এটা পাবলিক রিয়াকশনের জন্য করেছে, নিজেকে হিরো ভাবছে। 2 দিন পর ঠিক ছেড়ে দিবে, লাভ লাভ। বর্তমান অনি এসব ভাবতে ভাবতে কখন চোখ বন্ধ করছে জানি না। মিস্টার অনি, হ্যাঁ বলুন, কি খবর? টেনশনের কারণ নেই, উনি বিপদমুক্ত। তবে ঘুমের মেডিসিন দিয়েছি, সে ঘুমাচ্ছে। আপনি তার পাশে গিয়ে বসুন। আমি চাচ্ছি শুভরাত্রি। আপনাদের আজ এখানে থাকতে হবে, সংকোচ করবেন না। কিছু লাগলে বলবেন, আমি উপরেই আছি। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার। ওর নয়, আপনি আমার জীবন বাঁচালেন। কি বলেন? ইটস মাই ডিউটি। একজন ডক্টরের দায়িত্ব পালন করেছি আমি। উনার সকালে আগে হুঁশ ফিরবে না। আজকের রাতটা আপনাদের এখানেই থাকতে হবে। জি, এখন বাইরে যাওয়ার কোনো জায়গাও নেই। সকাল 8টায় রিয়াসার ঘুম ভাঙে। সে দেখে তার পাশে অনেক বসে আছে, এভাবেই ঘুমিয়ে আছে। দেখে মায়া লাগে তার। তার কি হয়েছিল মনে করার ট্রাই করে সে। হাসতে হাসতে মনে পড়ে, ভাবতেই সে ভয় পায়। এখানে কেন সে, কিভাবে আসলো? সে অনেকে ডেকে তোলে। তুমি ঠিক আছো? পেন হচ্ছে কি? ওকে, আমি সমস্যা নেই। তোমার জন্য চিন্তায় শেষ আমি। রাতে এমন কিছু হবে স্বপ্নেও ভাবিনি। আমরা কোথায়? সে অনেক গল্প। আমরা ডক্টরের বাসায় আসছি, চলো বের হতে হবে। শাহিনকে ফোন দিয়ে ডাকতে হবে। ঠিক সে সময় আসলো সেই মহিলা, সাথে নাস্তা নিয়ে। আপনারা খেয়ে নিন, তারপর যেতে পারেন। আমরা কি ডক্টরের সাথে দেখা করতে পারি? না ম্যাম, নেই, চলে গেছে। একটা জরুরি কল পেয়ে চলে গেছে। যে আমার জীবন বাঁচালো, আমি তাকে একটা ধন্যবাদ দিতে পারলাম না। ম্যাম আপনাদের মাঝে মাঝে আসতে বলেছেন, আর আপনাদের ঠিকানাটা দিয়ে যাবেন।
আর আমাদের হাতে আপনার প্রেসক্রিপশন দিয়ে গেছে, আপনি ওষুধগুলো কিনে নিয়েন, রেস্টে থাকবেন। অনেক ধন্যবাদ। তার নাস্তা শেষ করে বাসা থেকে বের হয়। এমন শুনশান জায়গায় এমন বাসা, রিয়াসা বেশ অবাক হয়। তবে সবচেয়ে বেশি অবাক হয় দেয়ালে দেখা একটা ছবি। কেমন যেন চাহনি তার। মেয়েটা অসম্ভব সুন্দর, তবে অদ্ভুত লেগেছে তার। এরই মাঝে যেন একরাশ কষ্টও লুকিয়ে আছে, তবুও মুখে হাসি। এত রহস্যময় লুক ভাবতেই কেমন লাগছে তার। বাইরে বের হওয়ার পর অনি দেখে তার ফোনে নেটওয়ার্ক। সে বেশ অবাক। বাসায় নেটওয়ার্ক না থাকার কারণ কি? তাদের ব্যবহার বেশ ভালো, তবে মালিহা একটু আলাদা, রূপসী তবে অবিবাহিত। এসব ভাবা বাদ দিয়ে হনি শাহিনকে ফোন দেয়। হ্যালো শাহিন। ভাই আপনি কই? সারা রাত আপনাদের চিন্তায় ঘুম নাই? আম্মা তো অসুস্থ হয়ে গেছে। সব বলবো, আগে গাড়ি পাঠাও। আমার গাড়িটা নিয়ে যাও, অ্যাক্সিডেন্ট করছি। কি? আপনি ঠিক আছেন? ভাবি ঠিক আছে? সব ওকে, তুমি তাড়াতাড়ি পাঠাও। হনি রিয়াসার সামনে এগিয়ে যেতেই একটা রিক্সা দেখলো। তারা সেটাই উঠল। তারা অনেক ভেতরে রাস্তায় আছে। রিক্সাতেই তারা সামনের মেইন রাস্তায় পৌঁছালো। 30 মিনিট লাগলো। এদিকে 1 ঘন্টার মধ্যে গাড়ি আসলো। অনিরি মুখে মাস্ক লাগিয়ে থাকায় তাদের কেউ চিনতে পারেনি। শুধু রিক্সাওয়ালা বলল, স্যার। শাহিন গাড়ি থেকে নেমে যেন দৌড়ে আসে। ভাই সব ওকে? সব ওকে, রিল্যাক্স। ভাই এবার জীবনে সিরিয়াস হন। ঠিক বলেছ, আবার আমার জন্যই রিয়াসাকে হারাতে বসেছিলাম। ভাবি সরি, আপনাদের আর একা ছাড়বো না। কিভাবে আপনারা রাত কাটালেন? খুব কষ্ট হয়েছে তাই না? না না, কোনো সমস্যা হয়নি। ডক্টর মালিহা সব সামলে নিয়েছে। সে কে ভাই? বিপদের বন্ধু বলতে পারো। ওকে একদিন বাসায় ডাকবো। এদিকে জুলেখা বেগম চিন্তায় অস্থির। হনি রাতে বের হয়, তবে কখনো রাত কাটায় না। এভাবে ফোন অফও থাকে না। তার স্যার হাঁপা রেখে যাওয়া আমানত সে কি জবাব দেবে কিছু হলে? খুব কাঁদছে সে। সে সময় মোবাইল বেজে ওঠে। আম্মা, অনি স্যারকে পেয়েছি, ওরা ঠিক আছে, তুমি টেনশন করো না। জুলেখা বেগম একটু শান্তি পেল, বলল, ঠিক আছে, ওদের বাসায় নিয়ে আয়। রিয়াসা এখনো দুর্বল। হনি তাকে প্রথমে ক্লিনিকে নিয়ে যেতে চায়, তবে রিয়াসা বাসায় যেতে চায়। সেখানে রেস্ট নিলেই সে ঠিক হয়ে যাবে। হনির বাবা মায়ের মৃত্যুর পরে ক্লিনিক পরিচালনায় দায়িত্ব হনি রিয়াসা দুজনেই দেখে। ডক্টর নীলি সেখানে কর্মরত। বান্ধবীর স্বপ্নের হসপিটালটি সে এখন দেখাশোনা করে। হনি গাড়িতে বসে ভাবছে, কি হতো যদি আজকে আমার আব্বু আম্মু বেঁচে থাকতো। তারা নেই, এটা মানতেই তাদের কষ্ট হয়, কিন্তু নিয়তির খেলা তো এমনই। বিয়ের পর সবকিছুই ঠিক চলছিল। হনির গান, বিভিন্ন জায়গায় কনসার্ট, রিয়াসার ইন্টারমিডিয়েট পরীক্ষা খুব ভালো হয়। পরে তাকে একটা বেসরকারি ইউনিভার্সিটিতে ওকালতিতে ভর্তি করা হয়। হেনা বেগম তার ক্লিনিক নিয়ে ব্যস্ত। দিন শেষে তার একটা সুখী পরিবার, হাসি মজায় কাটছিল তাদের জীবন। একদিন অনেক ঠিক হলো তারা তার বাবা মাকে একটা বিশাল সারপ্রাইজ দিবে। যেই ভাবনা সেই কাজ। সেই রিয়াসা শাহিনকে সব পরিকল্পনা বুঝিয়ে দিল। শাহিন একটা 5 তারা হোটেল বুক করলো। অনি তার বাবা মায়ের সকল বন্ধুদের দাওয়াত করলো, সকল কাছের মানুষকে আসতে বলল। সে তার বাবা মাকে আজ খুশি দেখতে চায়। সারা জীবন তারা তার জন্য সব করেছে, আজ তাদের জন্য সে কিছু করতে চায়। সে তার বাবা মাকে নিয়ে গান লিখেছে, তার মায়ের জন্য একটা হীরের নেকলেস বানিয়েছে, বাবার জন্য একটা দামি ঘড়ি কিনেছে। তারা কত খুশি হবে আজ। সকালবেলায় তারা ক্লিনিকে চলে যায়। এত প্ল্যান করে রাখছে এ ব্যাপারে তারা কিছুই টের পায় না। প্রোগ্রাম সন্ধ্যার পর হনি তার মাকে বলে তার কনসার্ট আছে, তাই রিয়াসাকে নিয়ে যাবে। তারা আজ বাইরে যাবে, তাদের ফিরতে রাত হবে। হেনা বেগম সম্মতি দেয়। তারা চলে যায়। রিয়াসা আজ পুরীর মতো সেজেছে। হনি পুরো রাস্তা তার প্রশংসা করেছে, এসব বলে যে তাকে ফিতনি লাগছে, ময়দা বানু লাগছে, রানুমণ্ডল লাগছে। রিয়াসা রাগ করে না, কারণ এসব শুনে সে অভ্যস্ত। 1 বছরে শুয়ে গেছে। সন্ধ্যায় শাহিনকে দিয়ে হনি ফোন করায় তার মাকে, বলতে বলে অনি প্রোগ্রামে মাথা ঘুরে পড়ে গেছে, তারা যেন এক্ষুনি আসে। এই ব্যাপারটা শাহিনের ভালো লাগে না। রিয়াসাও নিষেধ করে, তবু অনি বলতে বলে। শাহিন তাই করে। এটা শুনে হেনা বেগম নিজেই অসুস্থ ফিল করে। সে ওই ঠিকানা নেয় আর স্বামীকে সব জানায়। তারা দুজনে এই গাড়ি নিয়ে বের হয়। এদিকে সব সাংবাদিক হাজির তার প্রোগ্রামে। হীরা তো নাচার জন্য তার টিম নিয়ে হাজির। সবাই চলে এসেছে। সাংবাদিক অয়ন তার টিভিতে এই প্রোগ্রামটি লাইভ দেখাবে বলে সব প্রস্তুতি নিচ্ছে। সব মিলে যেন একটা সুন্দর পরিবেশ, কিন্তু এই সুন্দর পরিবেশকে অসুন্দর হতে বেশি সময় লাগেনি।
হঠাৎ অনির ফোনে একটা ফোন আসে। সেই ফোনটা পাওয়ার পর অনি মাটিতে পড়ে যায়। রিয়াসা ভয় পেয়ে যায়, বারবার চিৎকার করে বলে, অনি, কি হয়েছে আমাকে বলো, তুমি কেন এমন করছো? রিয়াসা সব বুঝতে পারে অনেক জ্ঞান হারিয়েছে। সে অনির ফোনটা নেয় এবং সেই নাম্বারে কল দেয়। তারপর সে বুঝতে পারে কি হয়েছে। রিয়াসা চিৎকার করে বলে, বাবা মায়ের অ্যাক্সিডেন্ট করেছে, তারা আর নেই। এটা শোনার পর সেখানে সবাই মানুষ একেবারে ছোটাছুটি শুরু করে। সবাই কি বলবে বুঝতেই পারে না। শাহিন, জুলেখা বেগম সেখানে কান্নাকাটি জুড়ে দেয়। সবকিছু যেন নিমিষেই থমকে যায়। অনেকে হসপিটালে নেওয়া হয়। সবকিছু দেখছে আর ভাবলেশীনভাবে তাকিয়ে আছে রিয়াসা। ছোটবেলায় সে তার বাবা মাকে পায়নি, আজ যেন সব কেড়ে নিল তার। সে কাঁদছে না, তার কান্না পাচ্ছে না। অনেকেই কি বলে সান্ত্বনা দিবে সে জানে না। 6 ঘন্টা পর অনেক জ্ঞান ফিরেছে। সে বারবার একই কথা বলছে, সে তার বাবা মাকে মেরে ফেলেছে। সে মিথ্যাটা না বলে তার বাবা মাকে এতটা নার্ভাস হতো না। সবকিছুর জন্য সে দায়ী। খেটে গেছে 15টা দিন। অনি নিজেকে ঘরবন্দি করে ফেলেছে 15 দিন যাবৎ। সব স্বপ্নগুলো নিমিষেই শেষ হয়ে গেছে। অনির জীবনটা তার থমকে গেছে। রিয়াসা ভাবতে শুরু করে, এভাবে চলতে থাকলে সে অনেকেও হারিয়ে ফেলবে। না, এটা হতে পারে না। 1 মাস হলেও ঘরবন্দি সে। রিয়াসার সাথে তেমন কোনো কথা বলে না। এই বাড়ি যেন শ্মশানে পরিণত হয়েছে। সে তার বাবার ঘরে থাকে। হঠাৎ জীবনে এমন কেন হলো সে বুঝতে পারছে না। কিভাবে অনি নর্মাল হবে? নিজেকে শক্ত করে রিয়াসা ভাবতে থাকে, একদিন তার শাশুড়ি তাকে, যদি আমাদের জীবন থেমে যায়, আমরা চলে যাই, তাহলে অনেক দায়িত্ব তোমার। তুমি তাকে আগলে রাখবে। এভাবে বলবেন না মা, আপনারা ছাড়া অনেকে কল্পনা করা যায় না। একদিন সবাইকেই যেতে হবে, এটাই সত্যিটা মেনে নাও। কথা দিচ্ছি মা, প্রাণ দিয়ে আগলে রাখবো। এসব ভাবতেই ভাবতেই অঝরে কাঁদল সে। কেন চলে গেলেন আপনারা? কি হবে আমাদের? তারপর উঠে দাঁড়ালো, হায়নায় নিজেকে দেখলো। এভাবে অনির সামনে সে দাঁড়াবে না। অনি তাকে একটা পরী হিসেবে দেখে। রিয়াসা নিজেকে সেভাবেই রাখতে পছন্দ করে। তবে এই 1 মাসে যেন তার বয়স বেড়ে গেছে। সে অনির ঘরে যায়, তাকে জোর করে বের করে কপালে চুমু খায়, বলে, না, এভাবে আর নয়, আমার জন্য তুমি বাঁচবে। তাকে বাথরুমে নিয়ে গোসল করায়। সুন্দর চেহারার মানুষটা যেন কেমন হয়ে গেছে। তাকে পরিপাটি করে সাজায়। অনি চেয়ে থাকে তার দিকে। রিয়াসা নিজেই সব কিছু করে, তাকে খাইয়ে দেয়। পরে সে নিজেও ফ্রেশ হয়। হালকা সাজে সে নীল শাড়িটা পরে। তারপর বলে, চলো আমরা বের হব। অনি বলে, কোথায় যাব? আমি কোথাও যাব না, তুমি যাও, একা থাকতে চাই। গেলেই জানবা, তোমাকে আর এভাবে দেখতে পারছি না, তুমি যাবে আমার সাথে। এরকম জোর করে বাসা থেকে বের হয় রিয়াসা। শাহিন ভাই, গাড়ি বের করো, আমরা বের হব। শাহিন অনিকে দেখে চমকে যায়, বেশ খুশি হয়। জুলেখা বেগম তো অঝরে কাঁদে। রিয়াসা বলে, না, আর কান্না নয়, আমরা শুধু খুশি থাকবো। বাবা মা আমাদের এভাবে দেখতে চায়নি কখনো। শাহিন গাড়ি বের করে। রিয়াসা অনি পেছনে বসে। শাহিন বলে, ভাবি কই যাব? আশায় আলো চলো। ওখানে কাজ কি? তোমার তো শ্বশুর বাড়ি নেই, মনে করো ওইটাই তোমার শ্বশুর বাড়ি। অনি একটু মুচকে আসে। তারা 8 ঘন্টার মধ্যেই চলে আসে। গাড়ি থেকে নামলে বাচ্চারা ছুটে আসে। রিয়াসা বাচ্চাদের চকলেট দেয়। ওরা খুশি হয় খুব। সব বাচ্চারা রিয়াসাকে চিনে। অনিও তো হাসতো আগে। ওদের দেখে অনির মন ভালো হয়ে যায়। রিয়াসা বলে, দেখো, ওদের বাবা মা কেউ নেই, ওরা কত ছোট তাও মানিয়ে নিয়েছে, কারণ এইটাই জীবন। আমিও তাই, সেই ছোট থেকেই একা, আমিও মানিয়ে নিয়েছি। এবার তুমিও মানিয়ে নাও, সত্যিটা মেনে নাও। আগের মতো জীবনে মুভ অন করো, সবার ভালোবাসার শিল্পী হয়ে যাও আবার। অনি বাচ্চাগুলো দেখছে। একটা চকলেট পেয়ে তারা কত খুশি। সত্যি তো জীবন থেমে থাকে না, আব্বা আম্মু তো এমন চাইনি। তুমি থাকবে তো আমার পাশে আজীবন? রিয়াসা বলে, হ্যাঁ, মৃত্যু থাকবো। আমি তোমাকে বাবা মাকে ফিরিয়ে দিতে পারবো না, তবে বাবা মা বলতে পারো এমন কাউকে এই পৃথিবীতে আনতে চাই, ওরা তোমার সন্তান হবে। অনেক চোখে পানি, মুখে হাসি। রিয়াসাকে জড়িয়ে ধরে বলে, আমি বাঁচতে চাই তোমার সাথে। রিয়াসা বলে, আমিও। বর্তমান। অনেক এসব ভাবতে ভাবতেই চলে আসে বাসায়। গেটের সামনে জুলেখা বেগম অপেক্ষা করছে। সে রিয়াসাকে দেখে চিৎকার করে, হায় আল্লাহ, আমার মেয়ের কি হয়েছে? রিয়াসা বলে,
তেমন কিছু না আন্টি, আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি। তোমরা কি বলছো? কিভাবে কি? আম্মা আপনি টেনশন করবেন না, ওদের বিশ্রাম দরকার, আমি পরে বলবো। রিয়াসা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। অনির মাথায় হঠাৎ মনে হলো সে ডক্টর মালিহাকে কোথাও দেখেছে, কিন্তু কোথায়? অনি এসব ভাবতে ভাবতেই সোফায় ঘুমিয়ে পড়েছে। রাতে ক্লান্তিটা খুব বেশি বলে দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, তবুও তারা জাগেনি। রিয়াসা একটু দুর্বল, তারপরও মেডিসিন নিচ্ছে, সেজন্য তার ঘুমটা ভাঙেনি। জুলেখা বেগম একবার দুপুরের খাবারের জন্য ডাকতে এসেও চলে গেছে। মনে হলো ওরা ক্লান্ত, থাক একটু বিশ্রাম নিয়ে নিক। অনেক ঘুম ভাঙে 4টার পর। সে দেখে রিয়াসা তখনও ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ লাগছে তাকে। সে তার কপালে চুমু খেয়ে সরি বলে, আর কষ্ট দিব না উকিল সাহেবা। ওর 5টার সময় স্টুডিওতে কাজ আছে বলে সে গোসল করে ফ্রেশ হয়ে চলে যায়। রিয়াসা তখনও ঘুমিয়ে আছে। অনি নিচে নামতেই জুলেখা, বাবা কই যাও? কিছু খাবে না? না আন্টি, খিদে নেই, আমার কাজ আছে, ফিরতে রাত হবে। তুমি রিয়াসার খেয়াল রেখো, ওর মেডিসিন আছে, সময় মতো তাকে দিয়ে দিও, ওকে এখন ডেকো না। আচ্ছা বাবা। রিয়াসার ঘুম ভাঙে 6টার পর। সে দেখে অনি তার পাশে পাশে একটা চিরকুট দেখতে পায়, সেখানে লেখা আছে, আমার কাজ আছে, চলে গেলাম, ভালোবাসি। রিয়াসা একটু মুচকি আসে। সেটা আসলেই পাগল। তার মধ্যে কিছুটা দুর্বল লাগে। সে আবার বসে পড়ল। সে জুলেখা বেগমকে ফোন করে উপরে আসতে বলে। 1 কাপ চা করে কি উপরে আসতে পারবেন? আমার মাথাটা খুব ধরেছে। জুলেখা বেগম বলল, ঠিক আছে আমি আসছি, শুধু চা খাবে? অন্য কিছু নিয়ে আসি? কিছু খেতে ইচ্ছে করছে না। রিয়াসা চা নিয়ে সোফায় বসে পড়ল। দিনগুলো ভালোই কাটলেও তার মন ভালো নেই। অনি নিজেকে বদলে ফেললেও রিয়াসা নিজেই ডিপ্রেশনে আছে। সে অনেক সামনে নিজেকে বেশ হাসি খুশি রাখে, কেননা তাকে সে কষ্ট দিতে চায় না। অনেকে কথা দিয়েছিল সে তাকে অনেকগুলো বাচ্চা দিবে, তবে দুর্ভাগা তার কনসিভ হচ্ছে না। 2 বছর ধরে সে ট্রাই করছে। ডক্টর তাদের কোনো সমস্যাই পায়নি, তবুও এমন হওয়ার কারণ খুঁজে পাচ্ছে না। নীলি তাকে সান্ত্বনা দিচ্ছে, প্রয়োজনে তারা বিদেশে যাবে, তবে এটা নিয়ে অনেক কোনো সমস্যা নেই, আল্লাহ চাইলেই হবে, সে আশায় আছে। এসব ভেবে রিয়াসা কাছে। সে তার শাশুড়ির কথা মনে করছে। কেন এভাবে চলে গেলেন আম্মু? আমি খুব একা, আমি অক্ষম, আপনার ছেলেকে একটা সন্তান দিতে পারছি না। তবে রিয়াসা সিদ্ধান্ত নিয়েছে, আর 6 মাস অপেক্ষা করবে, না হলে সে 2 এতিম বাচ্চা দত্তক নেবে, একটা ছেলে আর একটা মেয়ে। সে মেয়ের নাম রাখবে হিয়া, আর ছেলের নাম রাখবে জারিফ। হেনা জাহেদ সম্পত্তি তাদের নাতি নাতনি হবে হিয়া জারিফ। এসব ভেবে মুচকি হাসে। স্বামীকে সন্তান দিতে পারছে না বলে সে যে তার স্বামীকে বিয়ে দিবে এমন মহান সে নয়। তার ভাগ কাউকেই দিবে না সে, তাই সে দত্তক নিবে। বেশ রাত করে অনেক বাসায় আসে। এসে দেখে রিয়াসা এখনো জেগে আছে। কি খবর উকিল সাহেবা? এখনো জেগে? সরি, আমার রেকর্ডিং ছিল, তাই এত লেট। আমি কবে তোমায় প্রশ্ন করেছি লেট কেন করছো? না করনি, তবে আমার দায়িত্ব তোমাকে বলা। হাজার হোক আমার একটা মাত্র বউ। এবার বলো, কেন মন খারাপ তোমার? ভাবছি আমরা একটা সন্তানের জন্য কত কাকুতি করছি, আর আমার মা আমাকে কত সহজে ফেলে চলে গেল। উনি হয়তো কোনো সমস্যায় ছিলেন। সমস্যা কি সন্তানের চেয়ে বড়? এসব ভেবে কেন নিজেকে কষ্ট দিচ্ছ? সরি, আজকাল তোমাকে সময় দিতে পারছি না বলে এজন্য তুমি বেশি ভাবছো এসব। না তেমন কিছু না, এটা মনে হলো তাই তোমার সাথে শেয়ার করলাম। কেউ যদি অন্যায় করে তবে তার বিচার আল্লাহ করবে। আমি আমার বাবা মায়ের নাম জানি। নাম দিয়ে কি তাদের খুঁজতে চাও? ওদের একবার পেলে জানতাম। কি দোষ ছিল আমার, কেন আমায় রেখে গেল? মিস্টার মিজান, আপনার স্ত্রীর অবস্থা দিন দিন অবনতি, তবে তিনি সব কথা বুঝতে পারছে। তো বছর যাবৎ তার এই অবস্থা, আর সেই 2টো নাম সবসময় এখনো বলছে, আলিয়া আর মালিয়া। এরা কারা মিস্টার মিজান? অনেকবার বলেছি, উত্তর দেন না। তাদেরকে কখনো আনেন না কেন? মিস্টার মিজান ডক্টরের কথায় চমকে ওঠে। এতদিন পর রাহিলা কেন ওদের কথা বলছে আর বারবার বলছে? তাহলে কি সে অনুশোচনায় ভুগছে? মিস্টার মিজান ডক্টরকে বলে, এটা একেবারেই ব্যক্তিগত বিষয়। এই বিষয় নিয়ে আমি আপনার সাথে আলাপ করতে চাচ্ছি না, আর কখনো জিজ্ঞেস করবেন না। ডক্টর বলল, দেখুন, রোগী নিজে থেকে যেন বাঁচতে চাইছে না, সে যেন কোনো একটা অনুশোচনায় ভুগছে, কোনো ইনপ্রুভ হচ্ছে না। তবে আমার মনে হয় সে যদি আলিয়া আর মালিয়ার নামের
কাউকে দেখে, তাহলে সে খুশি হবে এবং কিছুটা হলে ইমপ্রুভ হবে। মিস্টার মিজান বলল, দেখুন, তারা কোথায় আছে আমি জানি না, আর জানতেও চাই না। ওদেরকে আমি তার সামনে আসতেও দিতে চাই না। ডক্টর বলল, তাহলে আপনি মিসেস রেহেলাকে বিদেশে নিয়ে যেতে পারেন, দেখুন কিছু হয় কিনা। মিস্টার মিজান ডক্টরকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। সে বলে, রাহেলার পিছনে এত টাকা খরচ করার কোনো প্রয়োজন সে দেখছে না। তার জীবনে রাহেলার প্রয়োজন ফুরিয়ে গেছে। এভাবে যতদিন বেঁচে থাকে থাকুক। এদিকে রিয়াসা তার জীবনে বেশ ব্যস্ত সময় পার করছে। তার পরীক্ষা শেষ হলো, এখন একটু রিল্যাক্স। তবে অনেক কাজ খুব বেশি। তার রেকর্ডিংয়ের কাজ চলছে, অ্যালবাম বের হবে, এসব নিয়েই বিজি। রিয়াসা ঠিক করেছে সে শফিক আঙ্কেলের সাথে দেখা করবে। তার বাবা মায়ের বিষয়টা তাকে খুব পড়াচ্ছে। সে জানতে চায় কে তার বাবা মা, তারা কেন তাকে ছেড়ে গেল। অনেক বাবা মায়ের ভালোবাসা তাকে আরো বেশি ভাবতে বাধ্য করেছে, নিজের মায়ের কথা জানতে। যেই ভাবা সেই কাজ, সে চলে যায় সেখানে। আর সে কোনো গাড়ি নেয়নি বাসার, আবার শাহিনকেও সাথে নেয়নি। সে একাই চলে গেছে। এটা অবশ্য অনেক জানে না, জানলে বেশ রাগ করবে। ওকে একা বের হতে দেওয়া ঠিক না। কিছুদিন থেকে বেশ দুর্বল সে, মর্নিং সিকনেস লাগছে। তবে ব্যস্ততার অজুহাতে সে পাত্তাই দেয়নি। আঙ্কেল, আসবো? আয় মা, তুমি এতদিন পর। তোমার কথা মনে হলো খুব। ভালো করেছো, সব ভালো তো মা? জি। আচ্ছা আঙ্কেল, আপনি আমার বাবা মাকে কি দেখেছেন? শফি সাহেব চমকে যায়। আমি জানতে চাই সত্যিটা। আসলে মা, তোমার বাবাকে আমি চিনি না। তবে তোমার মা এসেছিল, আর একটা বাচ্চা মেয়ে ছিল, সাথে 5-6 বছর হবে হয়তো। সে কে ছিল আঙ্কেল? তোমার বোন হবে হয়তো। দেখো, তোমার মা আমাকে কোনো ঠিকানা দেয়নি, আর তার কথা বলতেও মানা করেছে। শুধু জানি তোমার মায়ের নাম রাহেলা, বাবার নাম রাশেদ, আর তোমার আসল নাম আলিয়া। রিয়াসা এটা শোনার পর থমকে যায়। সে ওখানে মাথা ঘুরে পড়ে যায়। শফি সাহেব ভয় পেয়ে যায়। সাথে সাথে সে শাহিনকে ফোন দেয়। শাহিন আশেপাশে ছিল। সে 15 মিনিটের মধ্যেই সেখানে আসে। তাকে নিয়ে হসপিটালে যায়। এদিকে অনেকে ফোনে পাওয়া যায় না। হসপিটালে ডক্টর নীলি রিয়াসার কিছু টেস্ট করে। নীলি টেস্টের রিপোর্ট দেখে বেশ খুশি হয়। রিয়াসা মা হতে চলেছে। 2 বছর যাবৎ সে আশায় আছে এটা শোনার জন্য। নীলির মুখে এটা শুনে সে খুশিতে কাঁদছে। শান্ত হও, তোমার শাশুড়ি বেঁচে থাকলে অনেক খুশি হতো। অনেককে খবরটা দিবে কখন? সারপ্রাইজ দিবে নাকি? মন্দ হয় না আন্টি। অনেক রেকর্ডিং শেষ হয়ে বের হয়। তার ফোন সাইলেন্ট থাকে, তাই সে আর ফোনটা বের করে না। হঠাৎ সে একটা মেয়েকে দেখতে পায়। চেনা চেনা লাগছে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সূর্য ডোবার পর গধূলি বেলায় একটা সুন্দরী মেয়ে তার সামনে এগিয়ে আসছে। মনের মধ্যে কেমন যেন একটা ভালো লাগা মাদকতা কাজ করছে। মেয়েটির বয়স কত হবে? 16-17 নাকি 20? হ্যালো মিস্টার অনি। অনি একেবারে চমকে যায়। ভালো করে দেখে বুঝতে পারে মেয়েটা ডক্টর মালিহা। কিন্তু সেদিনের থেকে ওকে একেবারে অন্যরকম লাগছে। বয়সটা হঠাৎ করে কমে গেছে মনে হচ্ছে। না, মুখে কোনো মেকআপ নেই। গোলাপি আভায় মুখটা তার। চোখ আগের মতোই লাল, আর মুখটা এখনো ভার, হাসি নেই। ডক্টর মালিহা, আপনি? অবাক হলেন মনে হচ্ছে। কিছুটা। আমি আসলে চিনতেই পারিনি। কোথাও একটু বসতে পারি? শিওর। হনি বলল, গাড়িতে বসুন। আসলে আমি চাইলেই সব জায়গায় বসতে পারি না। আমার একটা প্রিয় জায়গা আছে, সেখানে যাব। ওকে। মালিহা খুব খুশি হয় মনে মনে। এদিকে রিয়াসা কাউকে কিছু বলে না। সে এখনই বিষয়টা সামনে আনতে চায় না। নীলিকেও নিষেধ করেছে। সে শুধু অনির অপেক্ষায় আছে। আমরা কোথায় যাব মিস্টার অনি? মালিহা গাড়িতে বসে। সেটাই জিজ্ঞেস করলো। বললাম তো, সব থেকে প্রিয় জায়গা। মালিহা একটু হাসি দিয়ে ওকে বলে, আপনি কি কোথাও গিয়েছিলেন? এদিকে কি কোনো কাজ ছিল? মানে আপনার বাসা শহর থেকে বেশ দূরে, একেবারে নির্জনে। আমি শহরে প্রায়ই থাকি। তাছাড়া এদিকে আমার অনেক পেশেন্ট আছে যাদের কাউন্সেলিং এর জন্য আমাকে আসতে হয়। এমনকি এক পেশেন্টের কাছে গিয়েছিলাম। ও আচ্ছা, আপনি আমার স্টুডিও চিনতেন? আসলে আপনাকে যেমন সবাই চেনে তেমনই ভাবে আপনার সব বিষয়ে মানুষের জানা। তা ঠিক। সারাদিন বাইরে উকিল সাহেবা কি যে করছে। বউকে খুব ভালোবাসেন তাই না? খুব। আসলে বউ ভালোবাসার মতোই একটা জিনিস, যত ভালোবাসবেন তত ভালো থাকবেন। আমার জীবনে 3 জন নারীকে আমি খুব ভালোবাসি।
আমার মা রিয়াসা আর আমার জুলেখা আন্টি, সে আমার দ্বিতীয় মা। কেননা মা যে সময় থাকতো না সে সময় সে আমাকে আগলে রেখেছে, এখনও বাচ্চাদের মতোই আগলে রাখে। সত্যি আজকাল এমন ছেলে আসে ভাবা যায়? আছে বলে এখনও পৃথিবী এত সুন্দর। আসলে আমার মা বলতো 3 জন নারী তোমার জীবনের অংশ, 1 তোমার মা, 2 তোমার বউ, 3 তোমার মেয়ে। এরাই জীবনের পূর্ণতা। সত্যিই তাই, একটি পূর্ণতা তাই আমি পাইনি, ইনশাল্লাহ সেটাও পাবো। একজন শিল্পী তার গানে নয় মনেও সুন্দর, আজ জানলাম। এবার আপনার কথা কিছু বলুন। আমার জীবনে বলার মতন কিচ্ছু নেই। অনেক কিছু বলতে যাবে তো সে দেখতে পায় তারা গন্তব্যে চলে এসেছে। আমরা চলে এসেছি। যদি ভুল না করি তাহলে এটা আপনার বাসা? ইয়েস, আমার সব থেকে প্রিয় জায়গা। আসলে সবার জীবনেই প্রিয় মানুষ আর তার প্রিয়তমা আর প্রিয় জায়গা তার বাড়ি হয় উচিত। আর বলবেন না কিছু? এবার আমি আপনার প্রেমে পড়ে যাচ্ছি। সে পড়তেই পারেন, তবে আমার প্রেমের নৌকা অনেক আগেই তীরে চলে এসেছে, তাই ডুবে যাবেন, ধরতে পারবেন না। আর আপনার মতো মেয়ে এখনও একা ভাবতেই কষ্ট হচ্ছে। সত্যি খুব মজার মানুষ আপনি। কিছু মানুষ থাকে ভীষণ একা। কলিং বেলের আওয়াজে দরজা খুলে পরিচারিকা জুলেখা বেগম দৌড়ে আসে। বাবা কই ছিলে তুমি? কেন আন্টি, কোনো সমস্যা? রিয়াসা বউ মাথা ঘুরে পড়ে গিয়েছিল, কিছুক্ষণ আগে হসপিটাল থেকে আইছে, তোমারে তো ফোনেও পাওয়া যায়নি। অনেক ফোন বের করে দেখে 20টা মিসড কল। সে ফোন বের করতেই ভুলে গিয়েছিল। জুলেখা বেগম এবার মালিহাকে দেখেছে। হ্যালো আন্টি। মিস মালিহা, আপনি বসুন প্লিজ, আমি একটু আসছি। অনি উপরে চলে গেল। রিয়াসা তখন ঘুমিয়ে পড়েছে। 7টার সময় ও কখনো ঘুমায় না, তবে সে খুব ক্লান্ত। হনি রিয়াসার মায়াবী মুখটা অনেকক্ষণ চেয়ে দেখে। তার কপালে একটা চুমু খেতে রিয়াসা জেগেছে, অনেকে জড়িয়ে ধরে। রেকর্ডিং শেষ হলো তোমার? সরি উকিল সাহেবা, আমি বুঝতে পারিনি তুমি অসুস্থ। কি বলছো? আমি কি কখনো তোমায় বলেছি কেন লেট হলো? যাই বলো, আমারই ভুল। রিয়াসা কিছু বলতে যাবে তার আগেই হনি বলল, কি নিচে যেতে পারবে? গেস্ট আসছে। কে, হীরা নাকি? হীরা আবার গেস্ট? কি যে বলো। গেলেই দেখতে পাবে। হনি রিয়াসা হাত ধরে নিয়ে নিচে আসলো। মালিহা তাকে দেখেই হ্যালো বলল। রিয়াসা মালিহাকে দেখছে, কি সুন্দর দেখতে মেয়েটা। তার স্বামীর সাথে কেন হিংসে হচ্ছে তার। আমি ডক্টর মালিহা। রিয়াসা এবার বুঝতে পারে। সরি, আপনাকে আমি চিনতে পারিনি। আপনি তো আমাকে দেখেননি, তাহলে চিনবেন কি করে? জানো মিস মালিহা আমার সাথে দেখা করতে এসেছিল, তাই ভাবলাম বাসায় আনি, সবাই মিলে বসে আড্ডা হবে, কি বলো? রিয়াসার মালিহাকে ভালো লাগছে না। একে তো এত সুন্দরী, তার উপর সে নাকি হনের সাথে দেখা করতে এসেছে। কেন? কোনো মেয়ে সহ্য করতে পারবে না তার স্বামীর সাথে কোনো সুন্দরী মেয়ে আসুক। যাই হোক, কি করার। ওকে বসুন, আমি আসছি। রিয়াসা রান্নাঘরে গেল। জুলেখা আন্টিকে বলল রাতের খাবার মেনু। আন্টিও মনের আনন্দে রান্না শুরু করলো। মিস মালিহা, আপনার বাসায় আপনি একা, আপনার কেউ কি নেই? আছে, আমার মা বাবা আছে, একটা ভাই আছে, সে বিদেশে থাকে, নাম শাহেদ। আমি বাবা মায়ের থেকে আলাদা থাকতে পছন্দ করি। আমার বাবার নাম মিজান আহমেদ। রিয়াসা ভাবছে মানুষ কত অদ্ভুত। কেউ বাবা মাকে পায় না বলে কষ্ট পাচ্ছে, আবার কেউ হারিয়ে পাথর হয়ে যাচ্ছে, আবার কেউ তাদের সাথে থাকতে পছন্দ করে না। রাত হয়ে গেছে, আপনি বাসায় একা যাবেন কিভাবে? বেশ দূরের পথ। আমি রাতকে ভয় পাই না আর অন্ধকারকে খুব ভালোবাসি, আমার সমস্যা নেই। ঠিক আছে, পৌঁছে ফোন করবেন। আপনার বাসায় আবার নেটওয়ার্ক থাকে না। আমি চাইলে থাকি। রিয়াসার কাছে মালিহা বেশ সুবিধার মনে হয়নি, একটু অন্যরকম। মালিহা যাওয়ার পর তারা রুমে আসে। আচ্ছা, সে এখনো বিয়ে করেনি কেন? আমার মতো কাউকে পাইনি তাই। রিয়াসা রেগে বলল, মানে কি? আরে ফান করেছিলাম, মেয়েরা এত হিংসুটে হয় কেন? ভালোবাসার জন্য। মিস্টার মিজান বেশ রাত করে বাসায় এসেছে, পুরো ড্রাঙ্ক অবস্থায়। এখনো অমানুষই আছো? তুমি কখন এলে? আজকেই সব সম্পদের হিসাব বুঝে নিতে আর মালিহা আপুকে দেখতে। মালিহা আপু কোথায়? কিসের হিসাবের কথা বলছো তুমি? সম্পত্তি। মানে কি? তোমার চাচা তোমার ইউজ কিয়েছে তাই না? কি বলছো বাবা? জীবনে হয়তো এই একটা ভালো কাজ করছো তুমি, আমাকে বিদেশে চাচার কাছে পাঠিয়ে। ওদের সন্তান না থাকার কষ্ট দূর হয়েছে, আর আমিও বাবা মা পেয়েছি।
আর তুমি তো একটা নরপিশাচ। আর তোমার পার্টনার, তোমার সো কল্ড স্ত্রী, সে কোথায়? ও অসুস্থ, হসপিটালে। ওখানে রেখে দাও, তাতে যদি তার পাপ কিছুটা মোচন হয়। তুমি কি চাও আমার কাছে? দেখো, তোমার ওয়ারিস আমি বাঘের সব সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও, আমি চলে যাবো। আমি বেঁচে থাকতে দেব না। তোমার সম্পদের উপর আমার কোনো লোভ নেই। এসব কুকুরও খাবেটা, যত হারাম সম্পদ সব আমি সব বিক্রি করে একটা হাসপাতাল বানাবো। মালিয়া আপু সেই হসপিটাল পরিচালনা করবে। আমি আবারও বিদেশে চলে যাব। তোমার মালিহার সাথে কবে কথা হয়েছে লাস্ট? 3 বছর প্লাস। আপু তো কোনো কন্ট্যাক্ট নাম্বার দেয়নি, আর ওকে সোশ্যাল সাইটে পাইনি, একেবারে লাপাত্তা। আমরাও জানি না ওর কি হয়েছে, ওকে আর খুঁজে পাওয়া যায়নি। তোমরা ওকে খুঁজোনি? কত কষ্ট দিয়েছো। মেয়েটাকে সব নিজের চোখে দেখেছি। এদিকে রিয়াসা তার প্রেগনেন্সির কথাটা আর অনেকে বলেনি। তার বাবা মা এই বিষয়টাও নিয়ে এখন ভাবতে চাচ্ছে না। তার বেবিটা দুনিয়া আসার পর সে যা করার করবে, এখন কোনো রকম স্ট্রেস নিতে চায় না সে। হনি খুব সকাল সকাল উঠে, রিয়াসা তখনও ঘুমিয়েছে। হনি রেডি হয়ে রিয়াসার কপালে একটা চুমু খায়, তাকে জাগায়। আমার চট্টগ্রাম যেতে হবে, একটা কনসার্ট আছে। কবে? ভুলে গিয়েছো? আজকেই শাহিন সাথে যাচ্ছে, তুমি কোথাও বের হবে না, আমি কালকেই চলে আসবো। ওকে, অনেকে জড়িয়ে ধরে। আর তো যেতে ইচ্ছে করছে না। আরে যাও, ঢং করো না। ওকে বেবি। হনি চলে যায়। রিয়াসা হঠাৎ দেখে অনি ফোন রেখে গেছে। যে ফোনটা হাতে নিতেই একটা মেসেজ আসে। মেসেজে লেখা, কোনো মুহূর্ত মিস করতে চাই না প্রিয়, আমি তোমার অপেক্ষায়। রিয়াসা মেসেজটি পড়ে পুরো থমকে যায়। হনি তাকে ঠকাচ্ছে, এটা কি করে সম্ভব? না, এটা হতে পারে না। সে তার স্বামীকে সন্দেহ করতে পারে না। কোনো মেয়ে ফ্যান হয়তো প্র্যাঙ্ক করছে। সে ফোনটা নিয়ে নিচে যায়, এসে দেখে জুলেখা বেগম জোর করে অনেকে নাস্তা খাওয়াচ্ছে। তোমার ফোন ভুলে গেছো? ওহ কি বলো, আসলে এত তাড়াই ভুলে গিয়েছি। থ্যাঙ্কস, আসি। বাই উকিল সাহেবা। বাই। রিয়াসা মনে মনে নিজেকে সান্ত্বনা দিলেও সে শান্তি পাচ্ছে না। শাহেদ মালিহার বিষয়ে কোনো খোঁজ পায় না। সে অবাক হয়, মেয়েটা এভাবে গায়েব হলো কিভাবে? মেয়েটা জীবনে এত কষ্ট পেয়েছে যে নিজেকে হারাল করে নিয়েছে। মালিহা নামের মতো এই সুন্দর একটি মেয়ে, তবে জন্ম থেকেই তার জীবনের কোনো কিছুই সুন্দর ছিল না। কেননা তার মা তাকে অভিশাপ মনে করত, সহ্য করতে পারত না, তাকে অনেক কষ্ট দিত তাকে। তবে তার বাবা রাশিদ খুব ভালোবাসত তাকে। সেই ভালোবাসাও বেশি দিন পায়নি সে, কেন তার মায়ের লোভের বিষাক্ত ছোবলে শেষ হয় তাদের পরিবার। পরিণতি ছিল ভয়াবহ। এদিকে অনি যাওয়ার পর রিয়াসা তাকে অনেকবার ফোন করেছে, তবে অনি ফোন তোলেনি। রিয়াসার মনটাও খারাপ হয়ে যায়। সে শাহিনকে ফোন করে, পরে জানতে পারে অনি খুব ব্যস্ত, কনসার্টে আজ হবে না, কিছু ঝামেলা আছে, কাল হবে, তারা একদিন পরে আসবে। রিয়াসার মনটা খারাপ হয়ে যায়। দিন দিন অনি এত ব্যস্ত হয়ে যাচ্ছে যে তাকে সময় দিতেই পারে না। অবশ্য এইসব নিয়ে তার কোনো অভিযোগ ছিল না, কিন্তু ওই মেসেজটা তাকে ঘুমোতে দিচ্ছে না। তার মনে এই সন্দেহটা আছেই। তবে কি এই জন্য ব্যস্ততার অজুহাত দিয়ে দূরে চলে যাচ্ছে অনি? বাবা শহরে বিভিন্ন জায়গায় মালিয়াপুকে খুঁজেছি, ওকে পাইনি। সত্যি করে বলো, তোকে মেরে টেরে ফেলো নিতে আবার? তোমাদের সত্যি বিশ্বাস করি না। কি শুরু করলি বলতো? ওকে মারতে যাবো কেন? ও MBBS কমপ্লিট করার পর আমাদের সাথে দেখা করতে আসেনি। আর তাছাড়া ও ভুলে গিয়েছিল ওই আমার টাকায় পড়াশোনা করেছে। নিহাত ওর মা চাইতো বলে আমি টাকা দিতাম। যাই হোক, আমি ওকে সহ্য করতাম না ঠিক, তাই বলে ওকে মেরে ফেলবো এমনটা ভাবলে কি করে? ও এখানে শেষ কবে এসেছিল? 3 বছর আগে। কেন এসেছিল? জানি না কেন, তবনই খুব রেগেছিল, খুব কাঁদছিল। মনে হচ্ছিল ওর বুকের ভিতরে কেউ ছুরি চালিয়েছে। নিজেই ছটফট পাখির মতো করছিল। তারপর ও ওর মার কাছে তেড়ে গেল। এই মহিলার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। তুমি কেন আমার মা হলে বলতে পারো? হাত যদি আমি তোমার মেয়ে না হতাম তাহলে আমার জীবনটা অন্যরকম হতো। শান্ত হও মা, এমন করছো কেন? এই আমাকে মা বলবে না, তোমার মুখে এই ডাক মানায় না। তুমি তো চিনো শুধু টাকা। নিজের রূপ সৌন্দর্য দিয়ে পুরুষদের মন ভুলিয়ে নিজের স্বামীকে ছেড়ে অন্য পুরুষকে বিয়ে করেছো, কারণ এই মানুষটার টাকা আছে। 7 বছর আমি এই বাড়িতে কত কষ্ট করে দিন পার করেছি তুমি জানো, শুধু তোমার জন্য। এসবের জন্য তুমি দায়ী।
নিজেকে মানিয়ে নিতে পারোনি তুমি। তোমার বেকুব বাবার কাছে থাকলে আজ তুমি ডাক্তার হতে পারতে না, ভালো হোস্টেলে থেকে পড়ালেখা করতে পারতে না। এসব অবদান আমার। কে চেয়েছে মা এসব? শান্ত হ। তোমার জন্য আমার বাবা মারা গেছে, তোমার জন্য সে আত্মহত্যা করেছে। কোনো কিছুর জন্য আমি দায়ী নই। আমি তাকে কখনোই চাইনি। আমার বাবা জোর করে বিয়ে দিয়েছিল, মানতে পারিনি তাকে। আজ আমি নিঃস্ব মা, আমার সব শেষ। বেঁচে থাকার অনুভূতিগুলো সব মরে গেছে আমার। রাহেলার চোখে পানি। মেয়ের এমন আর্তনাদ সে দেখেনি। তার শান্ত মেয়ে এমন উন্মাদ কেন? বুকে এসো মামুনি। সে মালিহাকে জড়িয়ে ধরে। তারা দোতলায় ছিল। মালিহাকে জড়িয়ে ধরায় সে জোরে ধাক্কা দেয়। ছেড়ে দাও আমায়, তুমি আমার কেউ না। রাহেলা বেগম নিজেকে সামলাতে না পেরে সেখান থেকে নিচে পড়ে যায়। আর সে মাথায় আর পায়ে মারাত্মক চোট পায়। সে কোমায় চলে যায়। প্রায় 2 বছর সে কোমায় ছিল। এখনো কোমায় বলা যায়, তবে আগে থেকে রেসপন্স করে। তার চোখ দিয়ে পানি পড়ে, মাঝে মাঝে আঙ্গুল নাড়ায়। এখন একটু মুখ ফুটেছে। সে নাকি মালিহা আর আলিয়াকে ডাকে বর্তমান। আলিয়া আন্টির ছোট মেয়ে, তাই না? এগুলো সব তার পাপের শাস্তি। আচ্ছা, তারপর মালিয়াপুর কি হয়? সে এখান থেকে বেরিয়ে যায়, তার মায়ের দিকে ঘুরেও তাকায়নি। তারপর তাকে আর কেউ দেখতে পায়নি, হয়তো শহর ছেড়ে চলে গেছে। ভেরি স্যাড। আজকাল রিয়াসা বেশ ক্লান্তি অনুভব করে। সে বিছানায় শুয়ে কখন ঘুমিয়ে পড়েছে তাতে অনি ফোন করে, তবে রিয়াসা বুঝতে পারে না। অনি বুঝতে পারে সে ঘুমিয়ে গেছে, তাই তাকে আর ফোন দেয় না। সে নিজেও অনেক ক্লান্ত, তাই সে ঘুমিয়ে পড়ে। পরের দিন শাহেদ রাহেলা বেগমকে দেখতে যায়। সে তার কেবিনের পাশেই বসে। চিনতে পারছেন আন্টি? আমি শাহেদ, সে ছোট্ট শাহেদ। প্রায় 22 বছর আগে আপনি এসেছিলেন আমাদের বাসায়। কত সুন্দরী ছিলেন আপনি। আজ আপনার এই হাল। 2টো মেয়ে ছিল আপনার, যারা আপনার মতো সুন্দর, তবে আপনার মনটা ছিল কয়লার মতো কালো। আমার বাবা ছিল নারী লোভী, আর আপনি ছিলেন টাকা লোভী। দুজন শয়তান একসাথে থাকলে আর কোনো শয়তানের প্রয়োজন ছিল কি? আপনার 2টো মেয়ে বেশ ছোট ছিল। আমারও মা ছিল না। ছেলে সবাইকে মা বাবার আদর দিতে পারতেন, তবে তা করেননি। শুধু আপনাদের নিজেদের নিয়ে ভাবেছেন। এতটাই কঠিন মন ছিল আপনার যে 2 বছরের ছোট মেয়েকে আপনি এতিমখানায় রেখে আসলেন আমার বাবার কথায়, কেননা এত ছোট বাচ্চা ডিস্টার্ব করবে সেজন্য। আর মালিয়া আপু বড় বলে বাসায় থাকলো, তবে অবহেলায় কত মেরেছেন তাকে। রাহেলা বেগম বলতে না পারলেও তা সব শুনতে পাচ্ছে। সে কেঁদেই চলছে। কি জীবন ছিল তার! ছোটবেলা থেকেই বড়লোক হওয়ার স্বপ্ন ছিল। খুব সুন্দরী ছিল সে, তাই তার বাবা তাকে মাত্র 15 বছরে বিয়ে দেয়, জোর করে। রাশেদ শহরে কেরানি চাকরি করত, কোনো মতে সংসার চলত। এসব রাহেলার সহ্য হতো না। সে টাকা চায় অনেক। বিয়ের 1 বছরের মাথায় মালিহার জন্ম হয়। মায়ের মতোই সুন্দরী সে, বাবার চোখের মণি। তবে রাহেলা তাকে সহ্য করতে পারত না, অভিশাপ দিত তাকে। এভাবেই জীবন চলছিল। তবে রাহেলা সিদ্ধান্ত নেয় সে শহরে যাবে, সেও কাজ করবে, বড়লোক হবে। সে রাশেদকে চাপ দেয়, শহরে না নিলেই সে তাকে ছেড়ে দিবে। তখন মালিহা 4 বছরের। রাশেদ সহজ সরল একজন মানুষ, সে তাই করল। সেখানে 1 বছর যেতেই আলিহা আসলো। এখন 2 মেয়ে নিয়ে তাদের বেশ কষ্ট। বাচ্চা দেখে সেও আর বাইরে যেতে পারে না। রাশেদ সংসার সামলাতে হিমশিম খায়। তাকে গ্রাম যেতে বলে, তবে রাহেলা যাবে না কিছুতেই। সে মাঝে মধ্যে তার অফিসে আসতো, আর সেখানে মিজানের সাথে দেখা। সদ্য স্ত্রী হারিয়েছে সে, তবে তাতে কিচ্ছু আসে যায় না। তার মেয়ের অভাব নেই। সেখানে রাহেলাকে দেখে তার খুব পছন্দ হয়। সুযোগ বুঝে তাকে তার বাসায় ডাকে। এভাবেই রাহেলাকে এসে রাশেদকে ছাড়তে বলে। রাহেলা শর্ত দেয় যে রাশেদকে ছাড়বে যদি সে তাকে বিয়ে করে। মিজান তার রূপে মুগ্ধ হয়ে রাজি হয়। আর রাহেলা 2 মেয়ে নিয়ে আসে মিজানের সংসারে। আর এসব সহ্য করতে না পেরে রাশেদ গলায় দড়ি দেয়। বিখ্যাত শিল্পী অনিক জাহিদ আবার প্রেমে পড়েছে। নতুন প্রেমিকার সাথে তাকে একটি রেস্টুরেন্টে দেখা যায়। তিনি নিজেকে আড়াল করার বেশ চেষ্টা করলেও তাকে চিনে নেয় অনেক। তার কথিতা প্রেমিকা তিনি কে সেটা এখনও জানা যায়নি। তার মুখেও মাস্ক আর চোখে কালো সানগ্লাস থাকায় তাকে চেনা যায়নি। তাহলে কি রিয়াসা জাহিদের সাথে সম্পর্ক ভেঙে গেছে তার, নাকি তিনি পরকীয়া করছে? চোখ বড় বড় করে এই নিউজটা দেখছে হীরা। পাশে রিয়াসা বসে আছে। হীরা রিয়াসাকে কি বলবে ভাবছে। সত্যি অনি এমন একটা কাজ করতে পারে সেটা হীরার জানা ছিল না। একটু পরেই অয়ন আসে। এই নিউজ সাংবাদিকরা কোথায় পেয়েছে তা জানা যাচ্ছে না। এইসব জেনে কি করবেন ভাইয়া? আমি তো বলেইছিলাম যে ওদের মধ্যে কিছু চলছে।
রিয়াসার চোখে বাদ ভাঙা জল, সে কেঁদেই চলেছে। ইয়েস, তুমি একটু থামবে প্লিজ। কিছুটা একটা মিস করেছি আমরা। কোথাও তো ভুল হচ্ছে আমাদের। কারোর সাথে দেখা করা মানে কি তার সাথে প্রেম করা নাকি? আজীব তুমি রিয়া। হীরা, আমি কি করব? যে স্বামীর ওপর বিশ্বাস রাখবে, আন্টির কথা মনে রাখবে তুমি। রিয়াসা আর কিচ্ছু বলে না। ছোটবেলায় নিজের পরিবার হারিয়েছে, পরে বাবা মায়ের মতো শ্বশুর শাশুড়িকে হারালো, সন্তান হারালো। তার জীবনে আর কি হারানোর আছে? এখন অনি যদি ওকে ছেড়ে চলে যায় তাহলে সে কি করবে? নিজের মৃত্যু কামনা ছাড়া আর কি করার আছে? ভাবি, নিজেকে শান্ত করুন, অনেক সাথে কথা বলতে হবে। আমি অনেকে ফোন করছি, এটা বল, কি বলবি? কই তুমি? বাসায়। নিউজটা দেখেছো? হুম। এসব কি? তুমি কার সাথে দেখা করেছো? ডক্টর মালিহা। কেন? আমি জানি না, আমার সব প্রশ্নের উত্তর তার কাছে আছে। আমি এটাই ভেবেছিলাম, তাই গিয়েছিলাম। তবে ও খুব ভালো, ও আমাদের মাঝে নেই, উল্টো রিওকে আমাদের মাঝে নিয়ে এসেছে। আর এখন তো সাংবাদিক, ও উঠে পড়ে লেগেছে। আমি এসবের মধ্যে নেই, তবু আমাকে জড়ানো হচ্ছে। রিয়াসা হয়তো আমাকে খারাপ মনে করছে। তুমি তার সাথে দেখা করবে এটা কি জানতো? শাহিন, তবে সে তো কাউকে বলবে না। সে আমার ভাইয়ের মতো, আমি তাকে বিশ্বাস করি। আরেকজন তো কিন্তু জানতো। কে? ডক্টর মালিহা নিজে। মানে? তুমি যাকে ভালো বলছো সে এসব ইচ্ছে করে করছে না তো? বুঝতে পারছি না সে কি চায়। সে যদি করে তাহলে কেন করবে? কারণ ছাড়া কেউ কিছুই করে না। সেটা খুঁজে বের করতে হবে, সেজন্য তোমাদের একসাথে থাকতে হবে। সম্ভব না, রিয়াসাকে আর মানতে পারবো না। সব সম্ভব। তুমি আমার বাসায় এসো, আমাদের কিছু প্ল্যান করতে হবে। সবকিছু তখন থেকেই শুরু হয় যখন ও তোমাদের জীবনে আসে। তাই আমার সন্দেহ সেই মেয়ে। কিছু বিষয় মিস করছি আমরা। কেমন আছেন? আপনি হঠাৎ? আপনাকে আমার সাথে জড়িয়ে যেসব কথা হচ্ছে সেসবের জন্য সরি। আমি এমনটা চাইনি, আমি বুঝতে পারিনি এমনটা হবে। বাদ দিন, আমি এসব কেয়ার করি না। আর তারা আমাকে কখনো খুঁজে পাবে না, আমি কে জানতেও পারবে না। সুতরাং সবাই ভুলে যাবে। মানে? থাক সেসব। রিয়াসা কেমন আছে? ভালো। ও কোথায় আছে? আমার কাছে। মানে? ও শুয়ে থাকলে সব সময় আমার কাছেই থাকে, আমাকে ছাড়াও কখনোই থাকতে পারে না। আমিও পারি না মিস মালিহা। তবে ও একটু ডিপ্রেশনে আছে, ওকে একটু কাউন্সিলিং করাতে চাচ্ছি। কয়েকটা দিন ঝামেলা ছিল, তাই বলে তো আর সারা জীবন ঝামেলা থাকবে না, সব মিটে গিয়েছে। ভালো লাগলো আপনারা একসাথে আছেন শুনে। তা বেশ, ওকে আমার কাছে পাঠিয়ে দিন, আমি 2টা সেশন করে দেখি ওর কি অবস্থা। শিওর? তা কোথায় আসবো? আমার বাসায়, যেখানে প্রথম আমাদের দেখা হয়েছিল। ওকে। রিয়াসা আর অনি দুজনকে 2টা চেয়ারে অচেতন অবস্থায় বাঁধা আছে। তারা এখনো অজ্ঞান হয়ে আছে। সামনে একটা আয়নার সামনে বসে আছে মালিহা। আজ বেশ সাজছে সে, কারণ তার ভালোবাসা আজ তার হবে। তবে তার চোখে যেন আগুন ঝরছে। কয়েক ঘন্টা আগের ঘটনা। আচ্ছা, আমাদের কি ওখানে যাওয়া ঠিক হবে? কেন আমরা ওর কাছে যাব? এখন তো আমরা ভালো আছি, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। কিন্তু আমি জানতে চাই সে কে, কি চায় আমাদের থেকে। ও আমাদের সন্ধ্যায় তার বাসায় ডেকেছে। এমনিতে বাড়িটা কেমন যেন, তার উপর আবার রাত। আমার উপর ভরসা রাখো, কিছু হবে না। একা একটা মেয়ে আমাদের কিছু ক্ষতি করতে পারবে না। আমি ওর ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পেরেছি ও মিজান সাহেবের নিজের মেয়ে না, তিনি একজন বড় ব্যবসায়ী। তার একটা ছেলেও আছে, নাম সাহেব। সেও মালিহার আপন ভাই না। মালিহার মায়ের সাথে মিজান সাহেবের সেকেন্ড ম্যারেজ হয়, সেইখানেই মালিহা থাকতো। তবে 12 বছর বয়সের পর থেকে সে হোস্টেলে থাকতো, আর শাহেদ বিদেশে। তবে 3 বছর ধরে তার মা কোমায়, আর ওর আসল বাবাকে সেটা জানা হয়নি। সব থেকে মজার বিষয় হলো 3 বছর ধরে মালিহা নাপাত্তা। তবে কেউ দেখেনি, কেউ তার ব্যাপারে কিছু জানে না। তাহলে আমরা কিভাবে তাকে দেখতে পাচ্ছি? সে আমাদের সামনে আসছে কেন? সবার থেকে আড়াল থাকে কেন? আমি ওর মেডিকেলেও খোঁজ নিয়েছি, ও সেখানেও যায় না। ও আমাদের মিথ্যা বলেছে। ও কেন ডাক্তারি ছেড়ে দিয়েছে, কেন সে আড়ালে, সব প্রশ্ন মাথায় আছে। আমার জানতেই হবে। আমার খুব ভয় করছে, সে তার নিজের বাবার নামটাও বলেনি। সব জানবো তার কাছে। সে আমাদের
কেন টার্গেট করেছে? সেদিন রাতে তোমার অ্যাক্সিডেন্টটাও এক রহস্য। পরে সেই ট্রাক, এর কোনো হদিসই পাওয়া যায়নি। আমি ড্রাইভ করলেও সেদিন আমার কোনো ক্ষতি হয়নি। এসব কিছু যেন একটা রহস্য। তুমি সব জানলে কি করে? অয়নের সাংবাদিক সোর্স থেকে। ও কি সত্যিই ডক্টর? ও খুব ভালো ডক্টর ছিল, তবে সে কেন 3 বছর ধরে ডাক্তারি পেশা থেকে দূরে সেটাই অজানা। আরও একটা বিষয় লক্ষণীয়, সে সব সময় সন্ধ্যার পর আমাদের সাথে দেখা করেছে, মানে সূর্য ডোবার পর। হয়তো মানুষ থেকে আলাদা থাকতে কেউ তাকে যাতে না চিনে। হতে পারে। সে তার নিজের বাবার নামটাও বলেনি, লুকিয়ে গেছে। হয়তো তাকে কাছে পাইনি। হনি রিয়াসা তারা বিকেলে বেরিয়ে পড়ে, কারণ যেতে বিকেল হবে। শাহিনকেও সাথে নেয়নি, তবে তাকে একটা কাজ দিয়েছে। আর অয়ন একটা গোপন ক্যামেরা দিয়েছে, যাতে তারা তাদের দেখতে পায়, সব বুঝতে পারে কি হচ্ছে ওখানে। তারা সন্ধ্যার পর সেখানে পৌঁছায়। সেদিনের মতোই সেই মহিলাই তাদের দরজা খুলে দেয়। তাদের হাসি মুখে স্বাগত জানায়। সে বলে, মামনি উপরে আছে, আপনারা উপরে চলে যান, সে অপেক্ষা করছে। বেশ খটকা লাগে। তার বেশ মনে আছে এই মহিলা সেদিন মালিহাকে ম্যাডাম বলেছিল, আর আজ মামনি কেন বলছে। সব বিষয় সন্দেহজনক। তারা তবুও উপরে চলে যায়। একটা রুমের সামনে গিয়ে সেই দরজার দিকে ঢুকে পড়ে। তারা দেখে একটা মেয়ে আয়নার সামনে একটা লাল টুকটুকে গাউন পরে আছে। তার একেবারে হাঁটু পর্যন্ত চুল, যেটা সে চিউনি করছে। খোলা চুল, মুখে হালকা সাজ, গোলাপি গাল, ঠোঁটে হালকা লিপস্টিক, যেন কোনো পুরি নেমেছে আজ ধরনের বুকে। তবে চোখগুলো কেমন যেন ভয়ানক লাগছে তার, একেবারেই লাল। কত রাত ঘুমায়নি সে। তারা এর আগেও মালিহাকে দেখেছে, তবে সবসময় তার চুল আটকানো ছিল। সে সবসময় চোখে সানগ্লাস পরেছিল, তাছাড়া সে মুখে মাস্ক পরে থাকতো। রিয়াসা তো মাত্র একবার দেখেছে, হনিও যে কয়বার দেখেছে এভাবেই দেখেছে, তবে আজ এভাবে দেখবে আশা করেনি তারা। হনির দিকে তাকায় মালিহা, একটু হাসে। হনি যেন তার সৌন্দর্যে মোহিত হয়ে আছে। এমন মেয়ে যে কোনো পুরুষকে ঘায়াল করতে বাধ্য। তার পুরুষতা যেন তাকে পেতে চাইছে। ঠিক সে সময় রিয়াসা অনির হাত ধরে। হনি যেন হুঁশ ফিরে। সে রিয়াসার দিকে তাকায়। কি ভাবছিল সেইটা ভেবেই লজ্জায় লাল হয়ে যায়। কিছুটা অপরাধী মনে হচ্ছে তার। অন্য নারী তাকে কখনোই আকৃষ্ট করতে পারেনি, আজও পারবে না। মিস্টার জাহিদ এসে পড়েছে, আপনাদের অপেক্ষায় ছিলাম, বসুন। এত সাজগোজ কেন জানতে পারি ডক্টর? আমার কাছে আজকের দিনটা খুব স্পেশাল, সেজন্য। আপনাকে এত সুন্দর লাগছে, চোখ ফেরানো দেয়। হো, থ্যাংক ইউ। হনি চোখ সরিয়ে নিয়েছে। এই রূপ তার অগ্নি মনে হচ্ছে। সে সময় ওই মহিলা আসে কফি নিয়ে। 3 মগ কফি দিয়ে চলে যায় সে। জার্নি করে এসেছেন, ক্লান্ত দেখাচ্ছে, একটু ফ্রেশ হয়ে নিন, কফি খান, আশা করি ভালো লাগবে। রিয়াসা নিতে চায়নি, হনি ইশারা নিতে বলল। তারা 3 জন কফি খায়। তারপর তারা আর জেগেছিল না। ওই মহিলা তাদের বেঁধে দেয় চেয়ারের সাথে। এখন মালিহা অনিকে 2 চোখ ভরে দেখে। মালিহা অনির সামনে এসে কপালে একটা চুমু খায়। সে গুনগুন করে গান বলে, তুমসে নারাজ नहीं जिंदगी हैरान हूँ मैं, हाँ हैरान हूँ मैं। তোমাদের জাগানোর সময় হয়ে গেছে। সে তাদের মুখে পানি দেয়। তারা জেগে যায়। হনি বেশ অবাক হয়, কারণ সে দেখে তাদের বেঁধে রাখা হয়েছে। রিয়াসা তো কেঁদেই দেয়। কি চান আপনি? কেন এমন করছেন আমাদের সাথে? তোমাকে চাই। মানে কি? রিয়াসা বলে, দেখুন আপনি ভুল করছেন। আপনার জন্য আমাদের জীবনে সমস্যা হচ্ছে। আজ আমরা সেই বিষয়ে কথা বলার জন্য এসেছি, আর আপনি আমাকে এভাবে বেঁধে রেখেছেন। তোমাদের আজ গল্প শোনাবো আমি, তোমরা শুধু শুনবে। আমি যখন ইন্টার্নিং করতাম তখন ডক্টর খালিদ জাহিদের ক্লিনিকে প্রায়ই যেতাম। জাহিদ আর হেনা তারা ডক্টর দম্পতি। খুব ভালো লাগতো স্যার ম্যামকে, তাদের লেকচার বেশ ভালো লাগতো। সে একদিন হঠাৎ দেখতে পায় এক ভীষণ চার্মিং ড্যাশিং এক ছেলে। এত সুন্দর পুরুষ আমি আগে দেখিনি। আসলে পড়াশোনার চাপে কখনো কাউকে দেখার সুযোগ হয়নি আমার। পরে জানলাম ছেলেটি জাহিদ আর হেনার দম্পতি। বেশ ভালো লাগলো। তাদের পরিবারের কেমিস্ট্রি দেখে মন ভরে গেল।
লোভ কাজ করলো। আমি যদি ওই পরিবারের একজন হই, মনের মধ্যে হাজারো প্রজাপতি উঠছে আমার। পরে আমার বান্ধবীর মুখে জানলাম সে একজন শিল্পী, নবীন শিল্পী, তবে বেশ জনপ্রিয়। পড়াশোনার বাইরে তেমন কিছু জানতাম না, তাই তাকে চিনলাম না। হোস্টেলে গিয়ে ইন্টারনেটে শুধু তাকেই দেখলাম, তবে কয়েকটি ইন্টারভিউ দেখে আমার মন খারাপ হয়ে গেল। সে বলেছে সে কখনো কোনো ডাক্তার মেয়ে বিয়ে করবে না। সে প্রথমবার ডাক্তার হয়েছে বলে আফসোস হয়েছিল আমার। তবে কি করব, এটা আমার অনেক শখের পেশা। তাই ভাবলাম সামনে যাব, তাকে ইমপ্রেস করব। আমি তো কম সুন্দরী নয়। একদিন এক ডাক্তার এর সেমিনার ছিল, সেখানে গানের প্রোগ্রাম হয়, তোমার মনে আছে? অনেক প্রোগ্রাম করেছি, মনে নেই কোনটা বলছেন। তুমি একটা গান করেছিলাম। সত্যি অনি, গানটা যেন আমার। আমি তো শুধু তোমায় ভালোবেসেছিলাম, অন্যায় কি ছিল আমার? একতরফা ভালোবেসে গেলেন, তার পাশের মানুষটা জানতেও পারলো না, আবার সেই অপরাধে তাকে বেঁধে রেখেছেন। এখন আবার ভালোবাসার গল্প শোনাচ্ছেন, খুব হাস্যকর না? দেখুন, কাউকে জোর করে পাওয়া যায় না, ভালোবাসলেও পাওয়া যায় না। দুজনের মনের মিলন তখনই হবে যখন আল্লাহ চাইবে। আমি রিয়াসাকে চেয়েছি, আল্লাহ চেয়েছেন বলেই আমরা একসাথে, না হলে আমাদের দেখা হতো না। একটানে কথাগুলো বললো অনি। মালিহা চুপচাপ শুনছিল। সে বলল, আমি আমার গল্প শোনাবো, তোমরা চুপ থাকবে। মালিহা আবারও বলা শুরু করলো। সে শহরে কনসার্ট হলে প্রায় যেত, তাছাড়া তার গান ফোনেও শুনতো। একদিন একটা কনসার্টে তুমি ফুল ছিঁড়েছিলে, অনেকগুলো রজনীগন্ধা আমি একটা পেয়েছিলাম। কত যত্ন করে রেখেছিলাম তাকে, শুকিয়ে গিয়েছিল তবুও আছে। আপনি অনেকে ছেড়ে দিন, আমায় মেরে ফেলুন, আমার জন্যই হয়তো আপনি তাকে পাননি। আমি তো তোমায় মারবো না, আমি অনিকে আমার সাথে নিয়ে যাব। মানে কি? রিয়াকে ছেড়ে দিন। মালিহা এক অদ্ভুত হাসি দিয়েছে। দেখুন, ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি, মা বাবা কারোর ভালোবাসা পাইনি আমি। পরের বাবা মায়ের মতো শ্বশুর শাশুড়ি পেলাম, তাদেরকেও হারালাম, সন্তান হারালাম। আমি অনেকে হারাতে পারবো না, আমাদের ছেড়ে দিন। তোমরা আমার কাছে নিজেরাই এসেছো, যাতে কোনো ক্ষতি হতে পারে, তবুও আমাকে জানার আগ্রহ তোমাদের। শোনো, রিয়াসা আমার ছোটবেলায় আমার চেয়েও খারাপ ছিল, কত কষ্ট পেয়েছি জানো তুমি? মালিহা এবার অনেক কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমার মা একজন লোভী মহিলা ছিল। সে আমার বাবাকে ছেড়ে অন্য পুরুষকে বিয়ে করে টাকা আর বিলাসিতার জন্য, কিন্তু একবারও আমাদের কথা ভাবেনি জানো। ওই বাসায় আমাকে মারতো ওরা। সালমা আন্টি ভালোবাসতো আমায়, সে আমায় আপনজন। 12 বছর বয়সে সেই সৎ বাবা আমার উপর নজর দেয়। সালমা আন্টি আমাকে বাঁচায়, মা বুঝতে পারে, সে আমাকে হোস্টেলে দেয়। পড়াশোনার টাকায় জীবন করে দিলাম আমি। ওই লোকের একটা ছোট ছেলে ছিল, আপু বলতো আমার, ভালোবাসতাম তাকে, তবে তাকেও বিদেশে পাঠিয়ে দেয়। আর আমার নিজের বাবা, সে তো গলা দড়ি দিয়ে মারা যায়। নিজের চোখে প্রাণের বাবার লাশ দেখেছি আমি। তুমি কি এত কিছু সহ্য করেছো রিয়াসা? রিয়াসার চোখে জল। সে নির্বাক হয়ে দেখছে মালিহাকে। আমি ঠিক করেছিলাম অনিকে প্রপোজ করব। সেদিন এই লাল গাউনটা পরেছিলাম, ঠিক এইভাবে সেজেছিলাম। সালমা আন্টি বলেছিল আমি যাতে তোমাকে মনের কথা বলি, তাই আমিও চেয়েছিলাম। ঠিক সেদিন একটা ইন্টারভিউ আমি দেখতে পাই, তুমি বিয়ে করে তোমার বউকে সামনে এনেছো। সবকিছু এলোমেলো হয়ে গেল আমার। এত কষ্ট পেলেও আজকের কষ্ট আমি সামনে উঠতে পারিনি। আমার মায়ের কাছে যাই, তাকে অনেক কথা শোনায়, আমি ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিই, তাতেও আমার রাগ কমে না। সালমা আন্টি বাসায় আসে, মানে এই বাসায় নিজের বোনটার কথা খুব মনে হয় আমার। সে কি বেঁচে আছে? আমার হালিয়া, মিষ্টি ছোট বোন আমার আপু বলে ডাকতো। কত ছোট ছিল সে। হই পাপিষ্ট মা হকে ইতিমখানায় দেয়। রিয়াসা একেবারে চমকে যায়। হালিয়া তো তার নাম, তার কথা বন্ধ হয়ে যায়।
আপনার মায়ের নাম কি রাহেলা আর বাবার নাম কি রাশেদ? মালিহার কান্না থেমে যায়। সে বলে, হ্যাঁ। আপু বলেই চিৎকার দেয়। পুরো ঘর কেঁপে ওঠে। কে তুমি? আমি আলিয়া আপু। আমি এতিমখানা দেওয়া তোমার ছোট বোন। না, এটা হতে পারে না। সে দৌড়ে এসে তার হাঁটু পর্যন্ত শাড়ি তুলে একটা কাটা দাগ দেখতে পায়। মালিহা চোখগুলো একেবারে শান্ত হয়ে যায়, বাঘিনী মুখটা মলিন হয়ে যায়। আমার বোন তুই, আমার মিষ্টি আলিয়া। বলেই মালিহা আলিয়ার মুখে হাত রাখে। কিন্তু এ কি, হিরিয়াশা কেন এটা ফিল করতে পারছে না? তার হাত কেন সে ফিল করছে না? হনে এসব দেখে চুপ হয়ে গেছে। সে চুপ আছে, তার বলার ভাষা নেই। নিয়তির কোন খেলা? মালিহা একটা জোরে চিৎকার দেয়। তারপর ইরিয়াশা বা অনেক কিচ্ছু মনে নেই। হসপিটালের বেডে শুয়ে ঘুমিয়ে আছে ইরিয়াশা। হনি পাশে আছে হীরা, হয়ন, শাহিন, নীলি, জুলেখা বেগম। হঠাৎ রিয়াশা আপু বলে চিৎকার করে ওঠে। সবাই বেশ চমকে যায়। হীরা বলে, শান্ত হওরি, আমি আপুর কাছে যাব। এরই মাঝে অনিও জেগে যায়। আমরা এখানে কিভাবে? মালিহা কোথায়? হয়ন বলে, সে অনেক কথা, বিশ্বাস করতেও তোদের কষ্ট হবে। হীরা বলা শুরু করলো, তোমাকে যে ক্যামেরা দেয় সেটার কোনো ফুটেজ আমরা পাচ্ছিলাম না। আমাদের ভয় হয়, সেজন্য আমরা শাহিনকে সাথে নিয়ে সেখানে যাই। কিন্তু অবাক হলো সত্যি সেখানে কোনো গাড়ি ছিল না, আর কোনো পেট্রোল পাম্প আর আমরা পাইনি। তোমাদের খুঁজে পাওয়া যত দূর কি বাদ, পরে আমরা একটা জঙ্গল পাই। সেখানে একটা বাড়ি পাই। সেখানে একজন মহিলা একটা কফিন নিয়ে বসেছিল। সে কি ভয়ঙ্কর দৃশ্য! মহিলাটি কফিনটা খুলে বসেছিল আর কাঁদছিল, বিড়বিড় করে বলছিল কিছু। আমরা ভয়ে ভয়ে সামনে দিয়ে যাই, কিন্তু শোনার চেষ্টা করি, বুঝতে পারলাম সে বলছে, আমি ভুল করেছি, আমার জন্য এসব হয়েছে, আমার জন্য আজও মামুনি মুক্তি পায়নি। হীরা বলে, আমরা কফিনের দিকে তাকিয়ে যেটা দেখতে পাই তা দেখে আমার গলা শুকিয়ে যায়। ওখানে একটা কঙ্কাল ছিল, একটা লাল কিছু পরা। পরে ওই মহিলাকে জিজ্ঞেস করি কার লাশ। মালিহা, মামুনির লাশ। চমকে যায় আমরা সবাই। আপনি এসব কি বলছেন? ও কিভাবে মারা গেছে? আর এতদিন কে ছিল? কাকে দেখতে পাচ্ছিল উনি? রিয়াশা? আমি সালমা বেগম, ওর দেখাশোনা করতাম আমি। ওকে একা ছাড়িনি, ওকে নিয়ে আমি মিজান সাহেবের বাসা থেকে চলে আসি। ও হস্টেলে পড়াশোনা করলেও আমার কাছে প্রায় আসতো, আমাকে অনেক ভালোবাসতো। ও যখন নিজের ভালোবাসার কথা জানালো, খুব খুশি ছিল সে। ওই অভাগী মেয়েটার কোনো ঠিকানা হবে এটা ভেবে আমি খুব খুশি ছিলাম। ও এক গায়ককে ভালোবেসে ফেলে, তবে তাকে বলতে পারিনি। এই প্রথম মনে হয় মেয়েটা হয়তো সুখী হবে, কিন্তু হয়নি। সে খুশি বেশি দিন থাকলো না। সে যখন জানলো সে ছেলে বিয়ে করেছে, এটা জেনে মামুনি একেবারে পাগল হয়ে যায়। তার স্বপ্ন ভেঙে যায়, আমার বাসায় এসে আত্মহত্যা করে। হীরা অয়ন চমকে যায়। মালিহা সুইসাইড করেছে জেনে তারাও কষ্ট পায়। একটা মানুষ কতটা ভালোবাসলে এমন স্টেপ নিতে পারে। তারপর কি হয়েছিল? অয়ন জিজ্ঞেস করে। মহিলা বলে, আমি এটা মানতে পারিনি। ওর মৃত্যু আমাকে ভেঙে দেয় পুরোপুরি। ওর না পাওয়া সুখটা আমি দিতে চেয়েছি। আমি কুফরি করেছি, কালো জাদু করেছি, খারাপ জিন সাধনা করেছি। ওর আত্মাকে 1 বছর পর জাগিয়ে তুলি। আমি জানতাম এটা করলে অনির রক্তের সম্পর্কের মানুষদের মৃত্যু হবে, তবুও করেছি। যেদিন মালিয়ার আত্মা জেগে ওঠে সেদিন ওর বাবা মা মারা যায়, এমনকি ওর বাচ্চাটাও পেটের মধ্যে মারা যায়। আমার মামুনি চলে গেছে চিরতরে আমার ওপর অভিমান করে। সে নাকি না জেনে তার বোনের ক্ষতি করেছে, আমায় ক্ষমা করবে না সে। রিয়াশা নাকি ওর নিজের বোন। ওর আত্মা কুলসিত হয়ে গেছে, ও আমাকে ঘৃণা করে। পৃথিবী ছেড়ে চলে গেছে, ও আর আসবে না। নরক নাকি তার জায়গা। হীরা নিজেদের কানকেও বিশ্বাস করতে পারছে না। শাহিন বলছে এমনটা হয়, এটা সে শুনেছে। অনি রিয়াশা সব শুনে তারা চুপ। তবে রিয়াশা বেশ কাঁদছে, কারণ সে বুঝতে পারছে তার বোনের জীবন কতটা কষ্টে ছিল। আর আমাদের কোথায় পেলে? সেই ঘরে যেখানে সে সুসাইড করেছে।
তোমরা অচেতন অবস্থায় পড়েছিলে, ওটা পরিত্যক্ত জায়গা ছিল, কোনো বাড়ি ছিল না ওখানে। কেটে গেছে কিছুদিন, ওই মহিলা পাগল হয়ে গেছে, তার চিকিৎসা চলছিল, সেখানে সে আত্মহত্যা করে, এটাই হয়তো তার প্রাপ্য। রিয়াসা মালিহার কবর দেখতে যায় মাঝে মাঝে, তবে অনি যায় না, ওর জন্যই ওর বাবা মা মারা যায়, এটা ভাবলেই সে বিষিয়ে যায়। রিয়াসা ঠিক করে তার মাকে দেখতে যাবে, সে তার ঠিকানা পেয়েছে, সে একাই যায় সেখানে। হসপিটালের বেডে জীবন্ত লাশ রাহেলা বেগম। রিয়াসা তাকে দেখছে। মা, আমি আলেয়া। তোমাকে কি বলবো আমি জানি না, তবে নিজের হাতে আমাদের পুরো জীবন শেষ করেছো তুমি। আমার জীবন ঠিক হলেও আপুর হয়েছে করুণ মৃত্যু। তোমাকে কখনো পাবো ভাবিনি, আর না পেলেও ভালো হতো, এমন সত্য জানবো সেটাও ভাবিনি। ভালো থেকো। রাহেলা বেগম কিছু বলতে না পারলেও তার ভেতরটা যে ভেঙে যাচ্ছে সেটা ঠিক বোঝা যাচ্ছে। তার দু চোখ দিয়ে খালি জল পড়ছে। তার কিছুদিন পর রাহেলা বেগমও মারা যায়। হয়তো মেয়ের সাথে দেখা করার জন্যই সে বেঁচেছিল। কেটে গেছে আরো 7টি বছর। এখন রিয়াসা অনির ঘরে 2টো সন্তান, এক ছেলে এক মেয়ে। মেয়ের নাম রেখেছে হুমায়রা হিয়া, তবে রিয়াসা তাকে মালিহা বলে ডাকে। অনি এই নাম ধরে ডাকে না, তবে রিয়াসাকে কিচ্ছু বল না। ছেলের নাম জারিফ জাহিদ। রিয়াসা এখন একজন লয়ার। অনি অনেক আগের তুলনায় কম ব্যস্ত, পরিবারকে সময় দেওয়াটাই বেশি গুরুত্ব দেয়। মালেহা, মামুনি কি করছো? আম্মু, আমি ডাক্তার হতে চাই, ডক্টর মালিহা। রিয়াসা দেখে মালিহার সাদা অ্যাপ্রন পরে খেলা স্টেটোস্কোপ নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা যেন মালিহার প্রতিচ্ছবি, বোনের মতো এই সুন্দর তার মেয়ে। অবশ্যই হবে মামুনি, তুমি চাইলে ডক্টরই হবে।